আচ্ছা ওকে। আমাদের সায়েন্স লাইভের অনলাইন ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রত্যেকদিনের মতো আমি রানবীর রহমান খান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তোমাদের সাথে আছি। সো তোমাদের সাথে আছি। আজকে আমাদের হচ্ছে লেকচার 7, আর আগে যে লেকচার 1 থেকে লেকচার 6 আমরা যে টপিকগুলো পড়েছিলাম আশা করি সবগুলো টপিক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সো আজকে আমরা লেকচার 7 শুরু করছি একটা ম্যাথের মাধ্যমে। যে ম্যাথটা করতে হবে সেটা দেখো ডাকটা এখানে লেখা আছে। সো ম্যাথটা আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। ম্যাথটা হচ্ছে এরকম: দুটি কণা 12 ms ইনভার্স 1 ও 20 ms ইনভার্স 1 বেগে 120 ডিগ্রি কোণ প্রডিউস করে। এই যে দেখো কালো কলমে লেখা আছে বেগে 120 ডিগ্রি কোণ প্রডিউস করে। সো দুটি কণা 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি বিন্দুকে অতিক্রম করে। তো প্রশ্ন হচ্ছে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? তো প্রশ্ন ভাইয়া হচ্ছে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী। হ্যাঁ বলো। ভাই আপনার লেখাগুলো উলট দেখাচ্ছে। হ্যাঁ লেখাগুলা স্পষ্ট দেখতে পাচ্ছ না তুমি? হ্যাঁ দেখতে পাচ্ছি, স্পষ্ট স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে কি মাঝে সমস্যা কি, মানে উল্টা দেখাচ্ছে নাকি? উল্টা উল্টা দেখো। হ্যাঁ উল্টা দেখা যাচ্ছে। ও উল্টা দেখায়, হ্যাঁ এই যে, উল্টা দেখা যাচ্ছে। হ্যাঁ এবার কি ঠিক আছে? এখন ঠিক আছে। আচ্ছা, এবার যদি ঠিক থাকে তাহলে সমস্যা নাই, সেইভাবে রাখছি। সো এখানে প্রশ্ন হচ্ছে যে দুটি কণার 12 ms ইনভার্স 1 ও 20 ms ইনভার্স 1 বেগে 120 ডিগ্রি কোণ প্রডিউস করে একটি বিন্দু অতিক্রম করে। ধরো ও একটা বিন্দু, যে বিন্দুকে দুটি কণা অতিক্রম করে, তাহলে ও থেকে ও এর ডিরেকশনে একটি কণা 20 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং এই ও এর ডিরেকশনের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে আরেকটি কণা 12 মিটার পার সেকেন্ড বেগে ও বি ডিরেকশনের দিকে যাচ্ছে। এর প্রশ্ন হচ্ছে যদি এভাবে দুটি কণা গতিশীল থাকে তাহলে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ধরো এই ও এর ডিরেকশনে এই ও এর ডিরেকশনে যে কণাটি যায় 4 সেকেন্ড পর ওই কণাটি এই বিন্দুতে পৌঁছায়। এই ওয়ে ডিরেকশনে যে কণাটি যায় সেই কণাটি 4 সেকেন্ড পর এই এ পয়েন্টে পৌঁছায় এবং ও বি ডিরেকশনে যে কণাটি যায় সেটা 4 সেকেন্ড পর এই বি পয়েন্টে পৌঁছায়। তাহলে 4 সেকেন্ড পর দুটি কণার মধ্যবর্তী দূরত্ব মানে কি? 4 সেকেন্ড পর দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এই এ বি এর মধ্যবর্তী দূরত্ব। 4 সেকেন্ড পর এই দুটি কণার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এ বি এর মধ্যবর্তী দূরত্ব। সো আমি যদি ও এ বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে 20 কে আমার 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কারণ 4 সেকেন্ডে ও এ কণাটি 80 মিটার দূরত্ব অতিক্রম করে। সো আবার বলছি যে ওয়ে বাহুটার দৈর্ঘ্য হিসাব করতে চাই তাহলে ওয়ে বরাবর কণাটি যেহেতু 20 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, সো তার জন্য 20 কে আমি যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার পাবো 80 মিটার এবং 80 মিটার হচ্ছে ওয়ে বাহুটার দৈর্ঘ্য। সো সিমিলারলি আমার একেও আমার 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এবং 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এই অ্যান্সারটা পাবো আমি 48 মিটার। সো এই অ্যান্সারটা হচ্ছে আমাদের 48 মিটার। এই 80 মিটার হচ্ছে আমার ওয়ে বাহুর দৈর্ঘ্য এবং এই 48 মিটার হচ্ছে আমার ওবি বাহুর দৈর্ঘ্য। এবার প্রশ্ন হচ্ছে আমার দৈর্ঘ্য বের করতে হবে এ বি বাহুর। এই এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বাট খেয়াল করে দেখো এই ও এ বি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নয়। আবার বলছি ও এ বি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নয়। যদি ত্রিভুজটি সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ হতো, ত্রিভুজটা যদি সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এ বি বাহুর মান বের করে ফেলতে পারতাম, বা সাইন কোসেক কসেক ট্যান কট এই ত্রিকোণমিতির যে কোনো একটি অনুপাত ব্যবহার করে আমরা এ বি বাহুর মানটা বের করতে পারতাম। আর বলছি যদি ত্রিভুজটা ও এ বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতো তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারতাম বা সাইন কস ট্যান যে কোনো একটি ত্রিকোণমিতিক রেশিও ব্যবহার করে এ বি বাহুর মানটা বের করে ফেলতে পারতাম। কিন্তু দেখো এখানে এই ত্রিভুজটা ওয়েবি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নয়। সো সমকোণী ত্রিভুজ যেহেতু নয়, এটা আমাদের লেকচার 3 তে আমরা বলেছিলাম যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে সেখানে সাইন সূত্র বা কোসাইন সূত্র অ্যাপ্লাই করতে হয়। সো আমরা লেকচার 3 তে
ত্রিভুজের ভেক্টরের উপাংশ বিভাজন পড়ানোর সময় বলেছিলাম, যদি কোনো ত্রিভুজ সমকোণী না হয় তাহলে সেই ত্রিভুজের কোণ এবং বাহুর মান বের করার জন্য, সমকোণী নয় এরূপ ত্রিভুজের কোণ বা বাহুর মান বের করার জন্য সাইন বা কোসাইনের সূত্রের সাহায্য নিতে হয়। এবার সাইন এবং কোসাইন সূত্র কি সেটা ম্যাথমেটিক্সে যখন ত্রিকোণমিতি পড়ানো হবে তখন বিস্তারিতভাবে আলোচনা করা হবে ত্রিভুজের সাইন প্রপার্টিস এবং কোসাইন প্রপার্টিস গুলো নিয়ে। বাট আমরা যেহেতু এখন ম্যাথমেটিক্স করছি না, আমরা ফিজিক্স পড়ছি এবং ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে সাইন এবং কোসাইনের ব্যবহার রয়েছে, সো তার জন্য আমরা সাইন এবং কোসাইন সূত্র কিভাবে কাজ করে শুধু সেটা দেখাবো। সো কোসাইন সূত্র, আমরা সাইন সূত্র কিভাবে কাজ করে সেটা ভেক্টরের উপাংশ বিভাজন পড়ার সময় দেখিয়েছিলাম। সো সাইন সূত্র হচ্ছে কোন একটা ত্রিভুজের একটি কোণ এবং কোণ সংলগ্ন বিপরীত বাহুর অনুপাত। আবারও বলছি, সাইন সূত্রটা হচ্ছে কোন একটি ত্রিভুজের একটি কোণ এবং ওই কোণের বিপরীত বাহুর যে অনুপাত, সেটা হচ্ছে আমরা সাইন সূত্রের মাধ্যমে বের করেছিলাম। আর কোসাইন সূত্রটা হচ্ছে, দেখো এখানে লিখে রেখেছি, ধরো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটা সমকোণী নয়, এটা হচ্ছে ত্রিভুজের এ বাহু, এই বাহুর লেন্থ হচ্ছে বি এবং এই বাহুটার লেন্থ হচ্ছে সি। আর বলছি, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে, এই ত্রিভুজটার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ আর এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি এবং এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি, এবং এই এ এবং বি এদের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি। এ বাহু এবং বি বাহুর এর মধ্যবর্তী যে কোণ তাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করেছি। তাহলে কোসাইন সূত্র আমার ত্রিভুজের যে কোনো একটি কোণ এবং ওই কোণের সাথে ত্রিভুজের তিনটি বাহুর সম্পর্ক প্রকাশ করে। আবারও বলছি, কোসাইন সূত্র আমার ত্রিভুজের যে কোনো একটি কোণ, কোসাইন সূত্র ত্রিভুজের যে কোনো একটি কোণ এবং এই কোণের সাথে ত্রিভুজের তিনটি বাহুর সম্পর্ক নিয়ে আলোচনা করে। সো সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে যে কোণটা আমরা যে কোণ থিটা ব্যবহার করছি তার কস, কারণ যেহেতু আমরা কোসাইন সূত্র নিয়ে আলোচনা করছি, সো সেজন্য সেই থিটা কোণের কস, সো কস থিটা ইকুয়ালস টু এই থিটা কোণ যে দুইটা বাহুর মধ্যে আছে। এবার দেখো থিটা কোণটা এ বাহু আর বি বাহুর মধ্যবর্তী কোণ, এই থিটা কোণটা এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ। সো যেহেতু থিটা কোণটা এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ, তার জন্য এই দুইটা বাহুর যোগফলের স্কয়ার। আর বলছে থিটা কোণটা দেখো এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ, সো তার জন্য cos θ = a স্কয়ার প্লাস b স্কয়ার। অপর বাহু, বাকি যে একটা বাহু আছে, ত্রিভুজের তিনটা বাহু আছে তোমরা সবাই জানো, সেখানে দুইটা বাহুর স্কয়ার করা হয়েছে, সো অপর যে বাহু আছে c, তার স্কয়ার সাথে বিয়োগফল। সো থিটা কোণটা যে দুইটা বাহুর মধ্যে আছে তার বর্গের যোগফল a স্কয়ার প্লাস b স্কয়ার এবং অপর যে বাহু আছে তার বর্গের বিয়োগফল, সো মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ বি, অর্থাৎ যে দুইটা বাহুর মধ্যে থিটা কোণটা আছে সো তাদের গুণফলের সমান। সো আশা করি cos θ = cos a থিটার এটা স্কয়ার প্লাস আরেকবার b একটু বলো, স্কয়ার মাইনাস c। এটা একটু মানে হ্যাঁ, হালকা বুঝ- সো cos θ, সো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাই আমরা যদি ত্রিভুজের যে কোনো একটি কোণ এবং এই কোণের সাথে ত্রিভুজের তিনটি বাহুর সম্পর্ক বের করতে চাই তাহলে কোসাইন সূত্রের সহায়তা নিতে হবে। আমরা যদি ত্রিভুজের যে কোনো একটি কোণ এবং ওই কোণের সাথে ত্রিভুজের তিনটে বাহুর সম্পর্ক বের করতে চাই তাহলে আমাকে কোসাইন সূত্রের সহায়তা নিতে হবে। সো কোসাইন সূত্র অনুসারে cos θ equals to, কোসাইন সূত্র অনুসারে cos θ equals to এই থিটা কোণটা যে দুইটি বাহুর মধ্যবর্তী কোণ, এই থিটা কোণটা দেখতে পাচ্ছ এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ, তাহলে লিখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং অপর যে বাহুটা আছে c, সো তার বর্গের বিয়োগফল, সো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু এই থিটা কোণটা যে দুইটা বাহুর মধ্যে আছে, থিটা কোণটা এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ, সো তার জন্য টুয়াইস ab, সো তার জন্য টুয়াইস ab। সো আসলে cos θ equals to a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। cos থিটার সূত্র অন্য একটা ছিল না, হ্যাঁ, লম্ব কোন সূত্রটা ছিল? ভূমি বাই হ্যাঁ, ওটা অতিভুজ। তো ছিলই। হ্যাঁ, ওটা তো ছিলই, বাট ওটা তো তোমার আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওটা cos θ সূত্র, ওটা ছিল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos θ সূত্র। বাট এখন দেখো আচ্ছা ত্রিভুজটা আচ্ছা, সমকোণী নয় এরকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোসাইন সূত্র ব্যবহার করি। সো আশা করি তোমরা cos θ = a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab কি কারণে হলো
সেটা তোমরা এটা বুঝতে পেরেছো। ভাই তাহলে আরেকবার দেখো, একটু বলেন ভাই, একটু মানে কেমন যেন লাগতেছে এটা, হ্যাঁ, কনফিউশন লাগতেছে সো অনেক। হ্যাঁ, এটা জাস্ট কিভাবে হইলো তুমি যদি এটা বুঝতে চাও তাহলে আমরা এটা আজকে বলিনি, সেটা কিভাবে হয়েছে সেটা বলিনি। আমরা আজকে বলেছি শুধু ফর্মুলাটা বলেছি শুধু। সো এটা হচ্ছে cos থিটা ফর্মুলা। এটা প্রমাণ কি হবে, এটা যখন ম্যাথমেটিক্স এর ত্রিকোণমিতি চ্যাপ্টার করবে 7.7 7.7 ত্রিকোণমিতি ও চ্যাপ্টার করানো আচ্ছা হবে, আচ্ছা তখন আচ্ছা। তোমরা বুঝতে পারবে এটা কিভাবে আসছে। সো আমরা এটা কিভাবে আসছে সেটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না ফিজিক্সে, এটা ম্যাথমেটিক্স এর আন্ডারে। সো ফিজিক্সে এই সূত্রের অ্যাপ্লিকেশন আছে, সেম ম্যাথটা করার জন্য ওই সূত্রটা লাগে, তো তার জন্য আমি এটা ব্যবহার করতেছি। সো আবার বলছি, ত্রিভুজের এ বি সি তিনটা বাহু আছে, যেখানে এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু যে দুইটা বাহুর মধ্যবর্তী এ বাহু এবং বি বাহুর মধ্যবর্তী কোণ। সো তার জন্য a স্কয়ার প্লাস বি স্কয়ার, অপর যে বাহু সি তার বর্গের বিয়োগফল, সো মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ বি। সো এবার দেখো, আমি ত্রিভুজটার, এই যে একটা ত্রিভুজ প্রডিউস হয়, দেখো ও এ বি, এটা একটা ত্রিভুজ প্রডিউস হয়। সো কোণটা যখন এভাবে যায় তখন ওয়েভ একটা ত্রিভুজ প্রডিউস করে। এই ত্রিভুজ থেকে আমি যদি এ বি বাহুর দৈর্ঘ্য বের করি, আমি যদি এ বি দৈর্ঘ্যটা বের করি, তাহলে এই এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেকেন্ড পর কণা দুটির মধ্যবর্তী দূরত্ব। সো দেখো, আমার ওয়ে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ওয়ে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। এটা আমরা বের করেছি 20 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করে, কারণ যেহেতু 4 সেকেন্ড পর দূরত্ব হিসাব করতে হবে, তাই 20 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করছি। এবং ও বি বাহুর যে দৈর্ঘ্য সেটা আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করে, সো 12 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করে 48 বের করেছি, যেটা হচ্ছে আমার ওবি বাহুর দৈর্ঘ্য। সো এবার দেখো, আমার এবি বাহুর দৈর্ঘ্যের মানটা বের করতে হবে। সো দেখো, এখানে এই কোণ 120 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে। সো আমি এটা এভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি cos, সো কোসাইন সূত্র অনুসারে আমি লিখতে পারি cos 120 ডিগ্রি ইকুয়ালস টু, cos 120 ডিগ্রি ইকুয়ালস টু 80 স্কয়ার প্লাস 48 স্কয়ার মাইনাস এবি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 80 ইন্টু 48। এটা কিভাবে লিখলাম, দেখো এই 120 ডিগ্রি এটা হচ্ছে এই 80 আর 48, এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। সো তার জন্য cos 120 ডিগ্রি ইকুয়ালস টু 80 স্কয়ার প্লাস 48 স্কয়ার, অর্থাৎ যে দুইটা বাহুর মধ্যবর্তী কোণ তাদের প্রত্যেকের বর্গের যোগফল। তো তাদের 80 এর বর্গ হলো 80 স্কয়ার এবং 48 এর বর্গ হলো 48 স্কয়ার, এবং অপর যে বাহু এবি তার বর্গের বিয়োগফল, সো মাইনাস এবি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু যে দুই বাহু, একটা হচ্ছে 80 আর একটা হচ্ছে 48, সো তাদের গুণফলের সমান। সো এই জায়গা থেকে তুমি যদি এবি বাহুটার মান বের করো, এই জায়গা থেকে যদি এবি বাহুর মান বের করো, তাহলে এবি মানটা তুমি পাবে হচ্ছে √/80 স্কয়ার প্লাস 48 স্কয়ার হ্যাঁ, মাইনাস মানে কেউ মাইক 2 অন করলে তো ইন্টু, স্ক্রিন সরে যায়, সমস্যা হলো এটা। হ্যাঁ, কি করলে স্ক্রিন সরে যায়? ভাইয়া কেউ মাইক অন করলে, মানে অনেকে মাইক অন করে না, মাঝে মাঝে স্ক্রিনটা সরে যায় আপনার, এটা সমস্যা। ও আচ্ছা, তো হ্যাঁ, মানে অনেকে মাইক অন করলে মানে স্ক্রিন সরে যায়। আমি তোমার কাছে এরকম কোন একটা কথা শুনেছি, তুমি কি আসলে তাই বলতে চাচ্ছো যে অনেকে জি স্পিকার অন ভাইয়া, করলে জি ভাইয়া। আমার লেখা সরে যায়, আমার স্ক্রিন হ্যাঁ সরে যায়, হ্যাঁ, সেটা বলতে মানে বলতে কিছুক্ষণ পর পর একজন একজন মাইক অন করলে বারবার সরে যায় লেখা। ও আচ্ছা, তাহলে সবাইকে বলবো, হ্যাঁ অবশ্যই আনমিউট করবা। সো এখান থেকে আমরা যেহেতু এ বি বাহুটা দৈর্ঘ্য বের করতে যাচ্ছি, সো এ বি কস টু লেখা যায় √80 স্কয়ার প্লাস 48 স্কয়ার মাইনাস 2 ইন্টু 80 ইন্টু 48 ইন্টু cos 120 ডিগ্রি। সো এটা অনেকটা আমরা যে লব্ধির সূত্র ব্যবহার করেছি, সো আমরা যে লব্ধি সূত্রটা ব্যবহার করেছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2sp কিউ cos আলফা। সো অনেকটা এরকম দেখা যায়। সো আমি অনেক ক্ষেত্রে দেখবো, অনেক বইতে এটা যখন সলভ দেওয়া আছে, তখন উপরে লেখা নেই এরকম যে কোসাইন সূত্র অনুসারে আমরা পাই cos 120 ডিগ্রি cos টু এটা, তাহলে এবি cos টু এটা, সো এটা লেখা নেই। তারা সরাসরি এবি বাহুর এবি cos টু এটা ব্যবহার করছে। So আমি যখন প্রথমে সলভটা দেখছিলাম তখন ভাবলাম যে এরকম লব্ধি নির্ণয়ের এরকম সূত্র তো কোনোদিন পড়ি নাই। সো অনেক পরে বুঝতে পারছি এটা আসলে লব্ধি নির্ণয়ের সূত্র থেকে আসে নাই, এটা আসলে আসছে কোসাইন সূত্র অনুসারে। সো তোমরা যারা ভাবছো এটা লব্ধি নির্ণয় সূত্রের মতো, এটা কিন্তু আসলে লব্ধি নির্ণয় সূত্র থেকে আসে নাই, সেটা আসছে আমাদের ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে। ত্রিভুজের কোসাইন সূত্র অনুসারে আমরা যদি এ বিবাহের মান বের করি, তাহলে এরকম একটা মান পাওয়া যায়। যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা অ্যান্সারটা বের করো, অ্যান্সারটা পাবো হচ্ছে 112 মিটার। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের 112 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
অ্যান্সারটা হচ্ছে আমাদের 112 মিটার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা হয় নাই। So, ভাইয়া মানে এখন যদি এখানে কারো সব বুঝতে সময় সমস্যা থাকে এটা মানে আমার কাছে এ আর বি এর মান দেওয়া থাকবে এটাই, তাই না? হ্যাঁ হ্যাঁ না সরি, হ্যাঁ, মানে যেগুলো ত্রিভুজের যে কোনো অ্যাপ্লাই দুইটা এবিসি ওগুলোর মান দেওয়া থাকবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো দুইটা বাহুর মান তো দেওয়াই থাকতে হবে। দেখো এখানে, এখানে দেখো আমার কাছে 4টা অজানা রাশি আছে। একটা হচ্ছে আমার থিটা অজানা রাশি, আর তিনটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহু। সো ইকুয়েশন আমার একটা, ইকুয়েশন হচ্ছে আমার একটা, অজানা রাশি হচ্ছে 4টা। সো এই 4টার মধ্যে যে কোনো উপায়ে হোক তোমার কাছে 3টা ইনফরমেশন অবশ্যই দেওয়া থাকবে। সো প্রশ্নে সরাসরি অবশ্যই দিয়ে দিবে যেন তুমি অপারেট ইনফরমেশন মান বের করতে পারো। যেমন এখানে যদি 120 ডিগ্রি এই বাহু, এই এই কোণটা যদি না দিয়ে যদি এই কোণটার মান দিত, ধরো এই কোণটার মান যদি 60 ডিগ্রি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা এখান থেকে 60 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করতে পারতাম। সো 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করে 120 ডিগ্রি বের করতে পারতাম। সো এইভাবে তোমার কাছে ডিরেক্টলি যদি দেওয়া না থাকে, ইনডিরেক্টলি দেওয়া থাকতে পারে, বাট তোমার কাছে এই 4টা অজানা রাশির মধ্যে 3টা ইনফরমেশন অবশ্যই গিভেন থাকতে হবে। তাহলে তুমি ফোর্থ যে অজানা রাশি আছে, তো সেই রাশির মানটা বের করতে পারবা। তো এটা যদি না করতে পারো তাহলে এটার মান বের করতে পারবে না। ভাইয়া, সো কোসাইনের সূত্রটা কি আমরা সকল ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করতে পারি, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, সাইন সূত্র, কোসাইন সূত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। সো আমরা সাইন সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম। সো আমরা যখন ভেক্টরের লম্ব পাশে বিভাজন করেছিলাম, তখন দেখবে আমাদের প্রসেস 2 তে সমকোণী ত্রিভুজের যে প্রপার্টিস আছে সেটা অ্যাপ্লাই করে, বা সাইন সূত্র, সমকোণী ত্রিভুজে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করে লম্ব পাশে মান বের করছিলাম। যাদের মনে নেই তার জন্য আবার বলছি, আমরা ভেক্টর যখন লম্ব পাশে বিভাজন করেছিলাম তখন এই সাইন সূত্র অ্যাপ্লাই করেও আমরা লম্ব পাশে মান বের করছিলাম, কিন্তু লম্ব পাশে বিভাজনের ক্ষেত্রে ত্রিভুজটি কিন্তু সমকোণী ছিল। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোসাইন অ্যাপ্লাই করা যায়, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন কোসাইন অ্যাপ্লাই করা যায়। সো এটাই হচ্ছে এই সূত্রটার সুবিধা। সো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এবার আমাদের নেক্সট টপিক, নেক্সট এবং শেষ টপিক হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের নেক্সট এবং শেষ টপিক হচ্ছে আমাদের ভেক্টরের গুণ। এই ভেক্টর চ্যাপ্টারের নেক্সট এবং শেষ টপিক হচ্ছে আমাদের ভেক্টরের গুণ। সেই ভেক্টরের গুণকে আমরা 3টি ভাবে আলোচনা করব। ভেক্টরের গুণকে আমরা 3 ভাবে আলোচনা করব। প্রথমটা হচ্ছে আমরা ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করব। প্রথম ক্ষেত্রে আমরা ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করব। তো প্রথম ক্ষেত্রে আমরা ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করব, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা ভেক্টরকে ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব, এবং তৃতীয় ক্ষেত্রে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান বের করব। সো এখানে দেখো রেজাল্ট লেখা আছে। সো দেখতে পাচ্ছ ভেক্টরকে যদি সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমি যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে আমার একটা ভেক্টর প্রোডাক্ট। আর ভেক্টর যদি স্কেলার গুণ করি তাহলে আমি একটা স্কেলার প্রোডাক্ট পাবো, এবং ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমি একটা ভেক্টর প্রোডাক্ট পাবো। সো এখানে কি কারণে রেজাল্ট ভেক্টর হয়েছে, এখানে কি কারণে রেজাল্ট স্কেলার হয়েছে, এখানে কি কারণে ভেক্টর হয়েছে, সেটা আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে বুঝতে পারবে। সো আপাতত শুধু এখন এইটুকু বুঝে নাও। সো ভেক্টর 3 ধরনের গুণ হয়। এটা হচ্ছে ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করা যায়, যে কোনো একটি ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করা যায়। তারপর ভেক্টরের স্কেলার বা ডট প্রোডাক্টের মান বের করা যায়, এবং তৃতীয় ক্ষেত্রে ভেক্টরের ভেক্টর বা ক্রস প্রোডাক্টের মান বের করা যায়। সো এই 3 প্রকারের ভেক্টর মাল্টিপ্লিকেশনের মধ্যে ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ এবং ভেক্টরের স্কেলার বা ডট গুণ, এই দুইটা হচ্ছে সব সহজ, এই দুটো হচ্ছে সহজ। আর ভেক্টর বা ক্রস প্রোডাক্ট এটা হচ্ছে তুলনামূলকভাবে এই দুটো হচ্ছে কঠিন। সো আজকে আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব, এবং কালকে ক্লাসে আমরা ভেক্টর ক্রস গুণ পড়ার মাধ্যমে ভেক্টর চ্যাপ্টারটা শেষ করব। সো আমরা ফার্স্টে শুরু করছি মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ নাম্বার, অর্থাৎ ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ। আমরা ফার্স্টে ভেক্টর গুণের শুরু করছি আমরা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর উইথ নাম্বার, অর্থাৎ একটা ভেক্টরকে আমরা সংখ্যা দ্বারা গুণ করব। ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর যাকে আমরা 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। তো এ একটা ভেক্টর যাকে আমরা 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ দ্বারা প্রকাশ করতে পারি। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে টুয়াইস এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট,
আমি তোমাকে প্রশ্ন করলাম টুয়াইস এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট। সো দেখো আমরা একটা ভেক্টর ছিল এ ভেক্টর, একটা ভেক্টর ছিল আমাদের এ ভেক্টর, এই এ ভেক্টরটিকে আমরা 2 দ্বারা গুণ করেছি। একটা ভেক্টর ছিল আমাদের এ ভেক্টর, এই ভেক্টরটিকে আমরা 2 দ্বারা গুণ করেছি। সো যেহেতু এ ভেক্টরটার মান দেওয়া আছে 4ik প্লাস 3jk প্লাস 2kk, এটাকে আমরা যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে হচ্ছে আমার এই ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলাকে 2 দ্বারা গুণ করার সমান। সো এটা আমরা এভাবে লিখতে পারি 24ik প্লাস 3jk প্লাস 2kk। সো এখান থেকে 4 কে আমরা 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 8i, 3 কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 6jk, আর 2 কে 2 দ্বারা গুণ করলে পাচ্ছি 4kk। সো এটা হচ্ছে আমাদের টুয়াইস এ ভেক্টর। সো এটাই হচ্ছে আমাদের টুয়াইস এ ভেক্টর। এবার বলেছিলাম আমরা যদি ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আর বলছিলাম ভেক্টরকে যদি সংখ্যা দ্বারা গুণ করি তাহলে রেজাল্ট একটা ভেক্টর রাশি পাওয়া যায়। সো দেখো আমাদের এ ছিল একটা ভেক্টর, যা 4ik প্লাস 3jk প্লাস 2kk দ্বারা প্রকাশ করা যায়। সো একে আমরা একটা সংখ্যা দ্বারা 2 দ্বারা গুণ করেছি। একে আমরা একটা সংখ্যা 2 দ্বারা গুণ করেছি। সো 2 দ্বারা গুণ করার পর আমরা নতুন যে ভেক্টরটা পেয়েছি সেটা হচ্ছে 8ik প্লাস 6jk প্লাস 4kk। সো এটাও দেখো একটা ভেক্টর। সো তার জন্য বলা যায় ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করলে যে রেজাল্ট ভেক্টর আসে বা ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণ করলে একটা ভেক্টর রাশি পাওয়া যায়। সো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা এরকম এই ভেক্টরকে সংখ্যা দ্বারা গুণের একটা ম্যাথ করতে চাই। ম্যাথটা হচ্ছে এরকম, যদি a ভেক্টর ইকুয়ালস টু 4ik প্লাস 3jk মাইনাস 2kk হয়, যদি a ভেক্টর ইকুয়ালস টু 4ik প্লাস 3jk মাইনাস 2kk হয়, তবে প্রথম প্রশ্ন হচ্ছে a কে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটির মান বের করো। প্রথম প্রশ্ন হচ্ছে a কে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটির মান বের করতে হবে। তো দেখো a ভেক্টরটার মানটা দেওয়া ছিল এরকম, আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করছি। a ভেক্টরের মানটা দেওয়া ছিল হচ্ছে আমাদের এরকম 4ik প্লাস 3jk মাইনাস 2kk। সো এটা ছিল আমাদের a ভেক্টর। সো a ভেক্টরকে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরের মান। সো একে আমরা 3 গুণ করব, 3 গুণ করে দেখো নতুন একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে আমাদের 12ik প্লাস 9jk মাইনাস 6kk। সো একে যদি আমি 3 গুণ করি তাহলে আমরা পাই 12ik প্লাস 3 কে 3 দ্বারা গুণ করলে পাই 9 এবং 2 কে 3 দ্বারা গুণ করলে পাই 6, 2 কে 3 দ্বারা গুণ করলে 6 এবং আরেকটা মাইনাস ছিল, তো মাইনাস 2 কে 3 দ্বারা গুণ করলে পাই মাইনাস 6kk। সেটা হচ্ছে আমাদের 3 ভেক্টর। বাট প্রশ্ন ছিল a কে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটির মান বের করো। সো a কে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটির মান বের করো। এখানে কিন্তু চা নেই a কে 3 গুণ করে যে ভেক্টর হয় সেটা লিখো। সো আমাকে চাইছে ভেক্টরটার মান বের করো। সো আমি দেখো ফার্স্টে এটা যে বের করছি সেটা হচ্ছে ভেক্টরের মান যদি বের করতে চাই, আমি যদি ভেক্টরের মান বের করতে চাই তাহলে মডুলাস অফ 3a ভেক্টরের মান বের করতে হবে, মডুলাস অফ 3a ভেক্টরের মান বের করতে হবে। আর মডুলাস অফ 3a ভেক্টরের মান তোমরা সবাই জানো, এখানে 3a ভেক্টরটা দেওয়া আছে। সো মডুলাস অফ 3a ভেক্টরটা হচ্ছে 12 স্কয়ার প্লাস 9 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার। এটাই হচ্ছে আমার এ ভেক্টরটাকে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটির মান। সো আমাকে যেহেতু মান বের করতে বলছে, সো আমাকে মান বের করতে হবে। আমি যদি ভেক্টরটা চাই তো একে 3 গুণ করে প্রাপ্ত ভেক্টরটি কত হয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বা যেহেতু মান চাইছে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যদি বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 2i প্লাস 3j মাইনাস k হয়, বি ভেক্টরটা যদি মাইনাস 2i প্লাস 3j মাইনাস 2k হয়, তবে 3a ভেক্টর প্লাস 12b ভেক্টর ইকুয়ালস টু হোয়াট। সো বি ভেক্টরটা দেওয়া আছে এবং বলা আছে যদি এরকম হয় ভাইয়া বি ভেক্টরটা তাহলে 3a ভেক্টর। হ্যাঁ ভাইয়া আগেরটাতে স্কয়ার রুটের ওই জিনিসটা খালি বুঝলাম না, স্কয়ার রুট। হ্যাঁ স্কোয়ার রুটে
কোনটাতে, যে এটাতে? হ্যাঁ এই যে লাস্ট স্কয়ার রুট হ্যাঁ, রুট ওভার করছেন না? এটা তো ভেক্টর। হ্যাঁ, এটা তো ভেক্টরের মান বের করতে বলছে, তাই না? So আমরা তো জানি যদি এ একটা ভেক্টর তোমার 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ হয়, তাহলে হ্যাঁ। এর মান কত? এই ভেক্টরটার মান আমরা কত বলছি? রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ও মাইনাস আচ্ছা আচ্ছা প্লাস সূত্র। মাইনাস 1 হোল স্কয়ার, এটা না? হ্যাঁ, এটা সূত্র অনুসারেই তো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। সো আচ্ছা ধন্যবাদ, ভাই প্রশ্ন তিন করার জন্য দিয়া গুণ তোমাকে দেয়া, ধন্যবাদ। তিন দিয়া গুণ দেওয়া হ্যাঁ, লাগবে না? তিন তিন আছে তো ওই জায়গায়। হ্যাঁ, 3 তো আছে, বাট আমরা 3 দ্বারা গুণ করতাম, এই মানটাকে আমরা 3 দ্বারা গুণ করতাম যদি আমরা এ ভেক্টরের মান বের করতাম। দেখো, এ কে 3 গুণ করে, দেখো আমি এ ভেক্টরটাকে 3 গুণ কইরা নিছি ফার্স্টে, দেখো এখানে আমি 3 গুণ করছি। আচ্ছা আচ্ছা বুঝতে তো পারছি। তার জন্য আমি পরে আর 3 দ্বারা গুণ করে নেই। তুমি এখান থেকে এটার মান যত পাবা, এই প্রশ্ন করার জন্য তোমাকে ধন্যবাদ। সো তুমি এটার মান যত পাবা, তুমি যদি এ ভেক্টরের মান বের করতা, এ ভেক্টরের মান বের করার পর তাকে যদি তুমি 3 দ্বারা গুণ করতা, তাহলে তুমি সেম ভ্যালুই পাবা। বুঝতে পারছো কি বলতে বুঝাইতে চাইতেছি আসলে আমি? হ্যাঁ ভাই বুঝছি। তো তুমি যদি এটার মান, এই 3 ভেক্টরের মান যত পাবা, তুমি যদি এ ভেক্টরটার মান বের করতা, তারপর যদি এই মানটাকে এখান থেকে যে মান পাইতা, সেই মানটাকে যদি তুমি 3 দ্বারা গুণ করতা, তাহলে এটার সমানই অ্যান্সার পাইতা। সো আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভি ভেক্টর ইকুয়ালস টু যদি মাইনাস টুয়াইস আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ হয়, তবে তবে 3a ভেক্টর তবে 3a ভেক্টর প্লাস টুয়াইস v ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? তো তবে 3a ভেক্টর প্লাস টুয়াইস b ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? সো এটাও সিম্পল আগের মতোই। সেখান থেকে দেখো আমরা নাম্বার 1 এ 3a ভেক্টরটার মান বের করছি। 3a ভেক্টরটা হচ্ছে যে এই যে এইটা, সেটা হচ্ছে আমাদের 12i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। সেটা হচ্ছে আমাদের 3a ভেক্টরটা। আর বি ভেক্টরটা দেওয়া আছে আমাদের, ভি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। সেখানে যেহেতু আমাদের 2b ভেক্টর, সো তার জন্য আমি 2b ভেক্টরটাকে এভাবে লিখতে পারি। সো এখানে মাইনাস 2 কে 2 দ্বারা গুণ করলে হয় মাইনাস 4i ক্যাপ, পজিটিভ 3 কে 2 দ্বারা গুণ করলে হয় প্লাস 6j ক্যাপ, এবং এই মাইনাস 1 কে 2 দ্বারা গুণ করলে হয় মাইনাস 2k ক্যাপ। সো আমাদের প্রশ্ন হচ্ছে 3a ভেক্টর, তার সাথে অ্যাড করতে হবে হচ্ছে টুয়াইস বি ভেক্টর। সো আমরা চলো অ্যাড করি। অ্যাড হচ্ছে ফার্স্টে 3a ভেক্টর গুলা লিখি। সো 3a ভেক্টর হচ্ছে 12i ক্যাপ প্লাস 9j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর টুয়াইস বি ভেক্টরটা হচ্ছে মাইনাস 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। সো আমরা এখানে 3a ভেক্টরটা লিখেছি এবং 2b ভেক্টরটা লিখেছি। এবার যদি এদের আমি যোগ করি, তাহলে দেখো 12i ক্যাপ আর মাইনাস 4i ক্যাপ, এখান থেকে লেখা যায় পজিটিভ 8i ক্যাপ 9j ক্যাপ 6j ক্যাপ, দুইটাই পজিটিভ। সেখান থেকে লেখা যায় 15j ক্যাপ এবং মাইনাস 6k ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এখান থেকে লেখা যায় মাইনাস 8k ক্যাপ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা বুঝতেই পারছো দুইটা ভেক্টর রাশি, এখানে 3ও একটা ভেক্টর ছিল যাকে আমরা ভেক্টর হিসেবে প্রকাশ করেছিলাম, আর 2bও একটা ভেক্টর রাশি, সো যার ভেক্টর প্রকাশটা হচ্ছে এরকম। সো তাহলে আমরা এই ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা ভেক্টরকে আমরা কিভাবে যোগ করতে পারি সেটা তোমরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। সো আমরা দুইটা ভেক্টরকে i এর কম্পোনেন্টের সাথে i কম্পোনেন্ট যোগ বিয়োগ করব, j এর কম্পোনেন্টের সাথে j এর কম্পোনেন্ট যোগ বিয়োগ করব, এবং k এর কম্পোনেন্টের সাথে k এর কম্পোনেন্ট যোগ বিয়োগ করার মাধ্যমে আমরা ভেক্টরের যোগ এবং বিয়োগ করতে পারি। সো দেখো আমরা i এর সাথে এখানে যে i ছিল সেটারই যোগ বিয়োগ করেছি, যেমন 12 থেকে -4 আমরা বিয়োগ করেছি। সো অ্যান্সার হচ্ছে আমাদের পজিটিভ 8i ক্যাপ। সো আশা করি এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সো কেউ যদি বুঝতে না পারো তাহলে প্রশ্ন করতে পারো। সো যেহেতু কারো প্রশ্ন নেই, ভাইয়া আমি মাত্র যেহেতু আসছি। কারো প্রশ্ন, হ্যাঁ তুমি মাত্র
হ্যাঁ, আরো কারো কোনো সমস্যা? যে মাত্র আসছো, তো ও বাদে আর কারো কোনো সমস্যা? আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমি কি আর এটা যদি কারো চাইলে কোনো এটা ভেক্টর প্রকাশ নেওয়ার ক্ষেত্রে ডাইরেক্ট স্কেলারে তো আনতে পারতাম, ওই যে হ্যাঁ, তুমি মডুলাসের চাইলে এটার সূত্রগুলো। ভেক্টর, হ্যাঁ তুমি চাইলে ভেক্টর প্রকাশ না করে মডুলাস আনতে পারতা কিনা? মডুলাসে আনতাম, অ্যান্সারটা আমরা মডুলাসে আনতাম যদি আমার কাছে এটার পরিবর্তে যদি এটা চাইতো, যদি আমার কাছে চাইতো 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর মডুলাস, যদি আমার কাছে এটা চাইতো, আমি যদি বলতো এটা ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা এই ভেক্টরটার এরকম মডুলাস বের করতাম। আমার কাছে দেখো ভেক্টরই চাইছে, আমার কাছে তো বলে নাই, আমার কাছে মডুলাস দিয়ে তো বলে নাই যে মডুলাস অফ 3a ভেক্টর প্লাস 2b ভেক্টর মডুলাস এটা বের করো। আমার কাছে কি এটা চাইছে? না না, ওইটা চাইছি না। তো এটা চাই নাই। তো দেখো আমি তার জন্য এই দুই ধরনের প্রশ্ন সলভ করেছি, একটা হচ্ছে ভেক্টরটির মান বের করো, তো একটা হচ্ছে ভেক্টরটির মান বের করো, যাতে তোমরা বুঝতে পারো আসলে ভেক্টরের মান আর ভেক্টর প্রকাশ দুইটা সেম জিনিস না, এটা যেন বুঝতে পারো। তো তাদের এখানে দুই ধরনের কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে ভেক্টরের মান আর এটা হচ্ছে ভেক্টর, আর এটা হচ্ছে ভেক্টর। সো এইটার পরিবর্তে যদি আমার কাছে এইটা চাইতো, যদি আমার কাছে এইটা চাইতো, তাহলে আমি এই এরকম স্কোয়ার রুট করে দিতাম, মান বের করতাম। বাট আমার কাছে যেহেতু এটা চাই নাই, তো তার জন্য আমি এটা করে নিই। আর আর যে বললা যে পরে আসছো, তো তার জন্য বলছি যে তুমি প্লিজ আমাদের হ্যান্ডনোটটা ফলো করো, প্লাস রেকর্ডিং ভিডিও গ্রুপে দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নিও। আচ্ছা ভাই। তাহলে আশা করি বুঝতে পারবে। তারপর যদি বুঝতে না পারো, তাহলে আমরা তোমাদের রিভিউ ক্লাস থাকবে, প্রবলেম সলভিং ক্লাস থাকবে, সেখানে আমরা বলবা, সেখানে আমরা আবার বুঝিয়ে দিব। আচ্ছা ভাইয়া। সো হ্যাঁ, আমাদের নেক্সট টপিক গুলা বোঝানোর জন্য এগুলো লাগবে না। নেক্সট টপিক গুলো বোঝানোর জন্য আমরা এখন যেগুলো পড়লাম সেগুলো লাগবে না। তো যদি এগুলো লাগতো, তাহলে আমি তোমাকে এগুলা এখন আবার বুঝিয়ে দিতাম। তো তুমি বুঝতে পারছো কি? হ্যাঁ, আমাদের নেক্সট টপিক গুলা পড়ার জন্য আমরা যে এখন যেগুলা পড়লাম সেগুলো লাগবে না। যদি সেগুলো লাগতো, তাহলে আমি তোমাকে এখনই এগুলো আবার ভাইয়া, বুঝিয়ে দিতাম। ভাইয়া যেহেতু সেগুলো লাগতেছে না, ভাইয়া হ্যাঁ বলো। মডিউলাসের সূত্র কি? মডিউলাস মানে এই যে এখানে যে মডুলাস দ্বারা, হ্যাঁ মডুলাসের কোনো স্পেশাল সূত্র না, রুট ওভার মডুলাস দ্বারা সবগুলা ভেক্টরের সহগ মান বোঝায়। স্কয়ার। সো মডুলাস দ্বারা ভেক্টরের মান বোঝায়। সো আবার বলছি, যে প্রশ্ন করছে যে মডুলাসের সূত্র কি, সো মডুলাস দ্বারা জাস্ট ভেক্টরের একটা মান বোঝায়। যেমন আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমি তোমাকে প্রশ্ন করি যে একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে যা যা হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, একটা ভেক্টর দেওয়া আছে যার 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা হলে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট? এই প্রশ্নগুলো যে কথা, আর এ ভেক্টর এর মান মান কত, দুইটাই সেম কথা। সো এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান মানে কত, মডুলাস অফ এ ইকুয়ালস টু রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস মাইনাস 2 হোল স্কয়ার। সো প্রত্যেকটা কম্পোনেন্টের স্কয়ার রুট ওভার। সো এটা পড়েছিলাম লেকচার 2 লেকচার 3 দিকে লব্ধি পড়ার সময় বলেছিলাম এগুলো, যে মডুলাস দ্বারা ভেক্টরের মান বোঝায়। সো মডুলাস দ্বারা ভেক্টরের মান বোঝায়। বুঝতে পারছো যে প্রশ্ন করছিলাম মডুলাস কি? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, মডুলাস কিছুই না, জাস্ট একটা ভেক্টর। সো ভেক্টরের মান বের করা যে কথা, তোমাকে যদি বলা থাকে এ ভেক্টরের মান কত, সেটা যে কথা মডুলাস অফ ওই ভেক্টর, সো সেম কথা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। So, আমাদের নেক্সট টপিক হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আমাদের নেক্সট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আমরা নেক্সট হচ্ছে ভেক্টর স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট আলোচনা করব। এর স্ক্রিনে তোমরা সবাই স্কেলার প্রোডাক্টের একটা ডেফিনেশন দেখো। সো এই গ্রিন বক্সের মধ্যে যে একটা ডেফিনেশন লেখা আছে, সো সেটাই হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্টের ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে এরকম: দুটি ভেক্টর রাশির স্কেলার গুণফল, আর বলছি দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল স্কেলার হবে। সো দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল স্কেলার হবে, যার মান রাশি দুটির মান, যার মান হচ্ছে রাশি দুটির মান এবং রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের, অর্থাৎ তাদের যে মধ্যবর্তী কোণ থাকবে সেই মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এবার এখানে দেখো 3 জায়গায় আমি রেড মার্কার দিয়ে নিচে দাগ দিয়েছি। এটা হচ্ছে স্কেলার হবে এখানে,
আর এটা হচ্ছে তার মান হবে রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। সো এই তিনটা জায়গাতে আমি রেড মার্কার দিয়ে মার্ক করেছি। সো এটা আসলে কি বোঝাচ্ছে, কিভাবে বোঝাচ্ছে সেটা আমরা একটু বুঝতে চাচ্ছি। তো এটা আমরা এখন বুঝাবো। সেই সূত্রটা আসলে কিভাবে বুঝায়, কিভাবে কাজ করে সেটা আমরা এখন বুঝাবো। সো ধরো দুইটা ভেক্টর আছে, এটা হচ্ছে পি ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে কিউ ভেক্টর। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। সো পি ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও এ বরাবর আর কিউ ভেক্টরের ডিরেকশন হচ্ছে ও বি ভেক্টর বরাবর, এবং ও এ এবং ও বি অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। সো আমরা চাই পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করতে। আমরা চাই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট, আমরা চাই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করতে, অর্থাৎ ডট গুণফল বা স্কেলার গুণফল বের করতে, যে ডট প্রোডাক্ট বের করতে। সো যেহেতু ডট প্রোডাক্ট তাই এখানে একটা ডট ব্যবহার করছি। এবার দেখো ডট প্রোডাক্টটা কিভাবে বের করা হয়। সো ডট প্রোডাক্টটা বের করা হয়, মনে রাখবে ডট প্রোডাক্ট অবশ্যই একটা স্কেলার হবে। তো ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল বা ডট প্রোডাক্টটা একটা স্কেলার হবে, যা মানে হবে রাশি দুটির মানের সমান। অর্থাৎ আমি যদি এই ডট প্রোডাক্টটা বের করতে চাই, তাহলে আমরা যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব সেই দুইটা ভেক্টরের মান লাগবে, সেই দুইটা ভেক্টরের মান লাগবে এবং আমার লাগবে হচ্ছে তাদের যে মধ্যবর্তী যে কোণটা আছে, এই সেই মধ্যবর্তী কোণের মানটা লাগবে, সেই মধ্যবর্তী কোণের মানের কোসাইনের গুণফলের সমান। তো দেখো আমরা আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে রাশি দুটির মান লাগবে, আমাদের ফার্স্ট লাগবে হচ্ছে রাশি দুটির মান। রাশি দুটির মান কি কারণে লাগবে, আমরা যেহেতু পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টের মান বের করতে চাই। তাহলে দেখো এটা আমার পি ভেক্টর দেওয়া আছে আর এটা আমার কিউ ভেক্টর দেওয়া আছে। সো পি ভেক্টরের মান হচ্ছে আমাদের মডুলাস অফ পি ভেক্টর। তোমরা সবাই জানো পি ভেক্টরের মান হচ্ছে মডুলাস অফ পি ভেক্টর, আর মডুলাস অফ পি ভেক্টর মানে হচ্ছে পি। সো পি ভেক্টর মানে হচ্ছে মডুলাস অফ পি ভেক্টর, আর মডুলাস অফ পি ভেক্টরকে পিও লেখা যায়। আর আরেকটা যে ভেক্টর আছে সেটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এবং কিউ ভেক্টরের মানকে আমরা মডুলাস অফ কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করতে পারি, অথবা অথবা আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের পি ভেক্টরের মান আর এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টরের মান। এবার সংজ্ঞা অনুসারে হচ্ছে আমাদের ভেক্টর প্রোডাক্ট হবে রাশি দুটির মান। রাশি দুটির মান হচ্ছে পি এবং কিউ, রাশি দুইটার মান হচ্ছে পি এবং কিউ, এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের মধ্যবর্তী যে কোণ আছে আলফা, এই আলফার কোসাইন মানে কত, কজ আলফা, এই তাদের গুণফল। এবার দেখো পি কিউ এবং কস তারা পরস্পর গুণ অবস্থায় আছে। সো পি কিউ এবং কস তারা পরস্পর গুণ অবস্থায় আছে। সো ভেক্টর স্কেলার প্রোডাক্টের মান হবে রাশি দুটির মান। দেখো রাশি দুটির মান হচ্ছে পি এবং কিউ এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, মধ্যবর্তী কোণের কোসাইন হচ্ছে কজ আলফা এবং তাদের গুণফল। দেখো পি এবং কিউ এবং কস পরস্পর গুণ অবস্থায় আছে, সো তাদের গুণফলের সমান। সো তাদের গুণফলের সমান। সো সংজ্ঞা অনুসারে এটাই হচ্ছে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টরের স্কেলার বা ডট গুণ। সংজ্ঞা অনুসারে এটাই হচ্ছে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টরের স্কেলার বা ডট গুণ। সো স্কেলার বা ডট গুণের এই যে সূত্রটা বা এই যে ফর্মুলাটা, পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে পি কিউ কজ আলফা পাওয়া যায়। এই সূত্রের যে প্রমাণটা দুর্ভাগ্যবশত সেটা আমাদের সিলেবাসে নাই। তো সেটা আমাদের সিলেবাসে নেই। তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে যে ডট প্রোডাক্টে কেন কস আসছে, ডট প্রোডাক্টে কেন সাইন আসে নাই, এরকম অনেক প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে ডট প্রোডাক্টে কেন কস আসছে, প্রশ্ন আসতে পারে ডট প্রোডাক্টে কেন সাইন আসছে। সো যেহেতু আমাদের বইতে প্রমাণ দেওয়া নাই, তোমরা যখন বই পড়বা, ইসাকের বই পড়ো, তপনের বই পড়ো, শাহজাহান তপন স্যারের বই পড়ো, যার বই পড়ো না কেন, দেখবা ডট প্রোডাক্টের সঙ্গে এটা দেওয়া আছে এবং এটা সরাসরি লিখে দিচ্ছে যে পি ভেক্টর কিউ ভেক্টর এটা হলে তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর হবে পি কিউ কজ আলফার সমান।
সো পি ভেক্টর ডট কিউ ভেক্টর কি কারণে পি কিউ কজ আলফা হয়েছে এটা আমাদের প্রমাণ করা নাই। সো আমাদের যে ইন্টারমিডিয়েট ফিজিক্স সেটা হচ্ছে আমাদের অনার্সের যে ফিজিক্স সেটার সামারি। সো অনার্সে একটা ভেক্টর বা তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ অনার্স করো বা ফিজিক্স এ অনার্স করো, তো যেখানে অনার্স করবে ইঞ্জিনিয়ারিং এ অনার্স করলেও তোমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স অনেক পড়তে হয়। আর ফিজিক্সে যদি তুমি অনার্স করো তাহলে তো ফিজিক্স পড়তেই হবে। বাট তুমি যেখানেই অনার্স করো না কেন, ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্সে হোক, অনার্সে তোমাদের দেখবা ভেক্টর নিয়েই একটা বই আছে। সো ভেক্টরই তোমার একটা থাকবে, একটা থিওরি থাকবে। সো ওখানে শুধু আমরা ভেক্টরই পড়বো, ওখানে শুধু ভেক্টরই পড়ানো হয়। সো বুঝতে পারছো কত বড় একটা সিলেবাস তোমাদেরকে কত শর্ট করে দেওয়া হয়েছে। সো এই শর্ট সিলেবাসের মধ্যে যাটুকু আছে আমরা শুধু সেটাই পড়বো। সো এটা যেহেতু বইতে প্রমাণ দেওয়া নাই পি কিউ পি ভেক্টর এবং কিউ ভেক্টর ডট প্রোডাক্ট কি কারণে পি কিউ কজ আলফা হয়, তো তার জন্য আমরা প্রমাণ পড়বো না। তো এটি হচ্ছে আমাদের সূত্র। পি ভেক্টর এবং কিউ ভেক্টর আমরা যদি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো পি কিউ কজ আলফা। সো পি ভেক্টর এবং কিউ ভেক্টর থেকে যে আমি পি কিউ কজ আলফা পাই, এটা বুঝতে গেলে এটা আসলে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা। সো আমরা যেখানে পি কিউ কজ আলফা পাই সেটা হচ্ছে আমাদের সংজ্ঞা অনুসারে দেখাইছি। সো এটাই আমাদের সংজ্ঞা, বাই ডেফিনেশন আমরা এটা পাই। সো বাই ডেফিনেশন অনুসারে আমরা এটা লিখতে পারি। সো এটা কি কারণে হয়েছে, এই প্রমাণটা আমাদের সিলেবাসের বাইরে, সিলেবাসে নাই, তার জন্য আমরা প্রমাণটা দেখাবো না। সো এটা হচ্ছে আমাদের বাই ডেফিনেশন পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। এই ডট প্রোডাক্টের মাধ্যমে আহ অনেক আহ, অনেক কিছুর মান বের করা যায়। যেমন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কেমন কাজ করবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানও বের করা যায়। সো অনেক কিছু মান বের করা যায়। সো কিসের মান বের করা যায় বা ডট প্রোডাক্ট আরো কিভাবে করতে হয়, ডট প্রোডাক্ট অপারেশন কিভাবে কাজ করে সেটা আমরা আরো আলোচনার পর দেখবো। বাট ফার্স্টে এটা সবাই মেনে নিতে পারলে কিনা যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি তাহলে পি কিউ কজ আলফা পাওয়া যায়। এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো কিনা সেটা বলো আগে। সেই পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। ভাইয়া হ্যাঁ, প্রশ্ন ভাইয়া করো। ডট প্রোডাক্ট মানে কি পি ভেক্টর আর কিউ ভেক্টরের গুণফল? হ্যাঁ, ডট প্রোডাক্ট মানে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণফল। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণফল। আর এই ডট গুণফলটা হচ্ছে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণের কসের সমান, তাদের গুণফলের সমান। সেটা হচ্ছে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ভাই ডট গুণ। বইয়ে হ্যাঁ 3টা বলো। বিশেষ ক্ষেত্র আছে, বিশেষ ক্ষেত্র 3টা বুঝি নাই, বুঝি হ্যাঁ, নাই। আলোচনা তো শেষ করে নেই। আলোচনা শেষ করে নেই, বইয়ে 3টা বিশেষ ক্ষেত্র আছে। দেখো আমি এখানে 3টা বিশেষ ক্ষেত্র লিখে রাখছি, তাই না? হ্যাঁ হ্যাঁ লিখে রাখছি। সো এগুলো আলোচনা করব। সো তার আগে এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা বলতে হবে আগে। সো আমরা আস্তে আস্তে আলোচনায় যাব। সো আমরা চাই না যে কোনো কিছু না বুঝে একদম চলে যাই। সো তুমি যেহেতু বই ফলো করতেছো, তো বইতে অবশ্যই দেখবে এই প্রমাণটা দেওয়া নাই, তাই না? সো বই একদম সরাসরি ব্যাখ্যা দিয়ে দিচ্ছে এবং এটা দিয়ে দিচ্ছে, তো প্রমাণটা দেওয়া নাই। সো হ্যাঁ এই ভাই, পর্যন্ত তোমরা সংজ্ঞানুসারে সবাই আমার লেখা দিছে, সাথে, হ্যাঁ সমস্যা সংজ্ঞানুসারে রেখে লেখা দিচ্ছে। দিছে। সেটা আমাদের, এটা আসলে আমাদের সিলেবাসে নাই। সো এই পর্যন্ত তোমরা সবাই আর ভাই বুঝতে পারছো আরেকটা কিনা? হচ্ছে কি এই বইয়ে পর্যন্ত লেখা আছে 0 থেকে, মানে যে কোণের মানটা ওটা 0 থেকে বড় আর পাই থেকে হ্যাঁ ছোট, এই যে ওটার হ্যাঁ কারণে। এটা এটা বলতাম এটা এটা বলতাম এটা বলতাম। তো ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর এভাবে কাজ করছে, তাহলে দেখো এর মধ্যে দুইটা কোণ আছে, একটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটার মান যদি আমার আলফা হয় তাহলে এটা হচ্ছে আমার পাই মাইনাস আলফা। সো এই অ্যাঙ্গেলটুকুর মান যদি আমার আলফা হয়, সরি এটা পাই মাইনাস আলফা না, এটা হচ্ছে 360 ডিগ্রি বা টোয়াইস পাই মাইনাস আলফা, তাই না? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা আর এই অ্যাঙ্গেলটা মান হচ্ছে আমার 360 ডিগ্রি মাইনাস আলফা। সো আমরা ডট প্রোডাক্ট হিসাব করার সময় বা ভেক্টরের কোণ হিসাব করার সময় আমরা সবসময় দুইটা ভেক্টরের মধ্যবর্তী ধনাত্মক এবং সূক্ষ্ম কোণকে বোঝাই। সো দুইটা ভেক্টরের মধ্যে আমরা ধনাত্মক এবং সূক্ষ্ম কোণ বোঝাই। আমরা যখন নদী এবং নৌকার ম্যাথ করেছিলাম তখন দেখো খেয়াল করো, স্রোত যদি এদিকে কাজ করে আর নৌকা যদি এদিকে যায় তাহলে দেখো তাদের মধ্যে এই কোণটাও কাজ করে আর এই কোণটাও কাজ করে, বাট আমরা ধরি কোনটা,
সূক্ষ্ম কোণ বা সবচেয়ে ছোট কোণটা যেটা, সূক্ষ্ম কোণ বলতে ধনাত্মক কোণ যেটা, অর্থাৎ ছোট কোণটা যেটা আপেক্ষিক আপাত দিক থেকে ছোট কোণটা যেটা, সেটা দ্বারা প্রকাশ করি সবসময়। তো তার জন্য আমরা বলি আলফার মানটা হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড় আর 180 ডিগ্রি চাইতে ছোট হবে। সো এটাই। সো এভাবে আলফার মানটা বের করতে হয়। সো দেখো আলফার মধ্যবর্তী কোণের একটা হচ্ছে আমার 180 ডিগ্রি চাইতে ছোট আর একটা হচ্ছে আমার 180 ডিগ্রি চাইতে বড়। সো ওটাই বোঝানো হয়েছে। এই যে সেম দেখো এখানে হয়েছে, এখানেও দেখো আমার এই যে কোণটা আছে, এই যে কোণটা আছে, এই কোণটা কিন্তু আমাদের টোয়াইস পাই মাইনাস আলফার সমান, টোয়াইস পাই মাইনাস আলফার সমান। সো এটাই বোঝানো হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ। সো আমরা সবসময় যে কোণটা ক্ষুদ্র সেই কোণটার মান হিসাব করব। সো এই পর্যন্ত যেহেতু তোমরা সবাই আমার সাথে আছো, সো এরপর আমরা স্পেশাল যে 3টা কেস আছে বইতে, স্পেশাল 3টা কেস, সো সেই 3টা কেস নিয়ে আলোচনা করব। সো সেই 3টা কেসের ফার্স্ট হচ্ছে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়। আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, অর্থাৎ কেস 1টা আমি এভাবে লিখতে পারি, যখন পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস 0 ডিগ্রি হয়, তখন আসলে ভেক্টরটা কেমন বিহেভ করে। সো এখানে আবারও একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে নেই, আমরা কিন্তু এখন ভেক্টরের লব্ধির মান বের করছি না, আমরা কিন্তু পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধির মান বের করছি না, আমরা বের করছি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট। সো যারা ভাবতেছো, যারা লব্ধির সাথে বিষয়টা গুলাই ফেলতেছো, তাদের জন্য বিষয়টা আবারও ক্লিয়ার করতে চাই, আমরা এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান বের করছি না, আমরা বের করছি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট। সো লব্ধির সাথে আইডিয়াটা গুলাই ফেললে হবে না। যে ভাইয়া তো হ্যাঁ লব্ধির মান বাইর করে যেমন আমাদের একটা বাস্তব লাভ, আমরা একটা বাস্তবভাবে প্রমাণ করে কিছু একটা পাইতে পারি। হ্যাঁ হ্যাঁ তোমার প্রোডাক্টের হ্যাঁ কোনো কাজ এখানে, কি আসলে বাস্তবে? হ্যাঁ এখানে তো ফার্স্টে বললাম যে স্কেলার প্রোডাক্টের মাধ্যমে আমরা ভেক্টরের লম্ব হইলে কিভাবে মান কত হবে একটা ভেক্টরের, তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত সেটা বের করতে পারি। দেখো আমাদের পরবর্তী আমরা যে কিছু প্রবলেম সলভ করবো, যে এই যে দেখো ভেক্টর দেওয়া লম্ব হইলে আমরা কিভাবে স্কেলার প্রোডাক্টের সহায়তা নিতে পারি, এবং তারপর আমরা দেখাবো যে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে স্কেলার প্রোডাক্টের মাধ্যমে বের করা যায় সেটা আমরা দেখাবো। সো এটা লব্ধির যেমন বাস্তব প্রয়োগ আছে, সো ভেক্টরের স্কেলার প্রোডাক্টের বাস্তব প্রয়োগ আছে। এটা বলছিলাম স্কেলার প্রোডাক্ট পড়ানোর সময় বলছিলাম, তুমি তো কথাটা ধরতে পারো নাই। বাট আমরা যে যখন আমরা ভেক্টরদের মধ্যবর্তী কোণ এবং ভেক্টরদের লম্ব হলে আসলে কিভাবে কাজ করে সেটা যখন আমরা পড়াইতাম, সো তখন আমরা বলতাম। সো এটা হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্টের প্র্যাকটিক্যাল ইউজ। সো বুঝতে পারছো কিনা, সো স্কেলার প্রোডাক্ট কি কখন ব্যবহার করি। হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, তো এটা যখন পড়বো তখন বুঝতে পারবো আসলে আরো কিভাবে কাজ করে। বাট এর আগে আমরা ধীরে ধীরে যাই, আস্তে আস্তে। সো সো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আশা করি সবার, যে লব্ধি আর ডট প্রোডাক্ট দুইটা সেম না। সো আমরা জানি পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি আমরা স্কেলার গুণ করি তাহলে লিখতে পারি পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ কস আলফা। কিন্তু দেখো এখানে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, সো কেস 1 এ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, সো তার জন্য এখানে লেখা যায় cos 0 ডিগ্রি। আর তোমরা সবাই জানো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তোমরা সবাই জানো cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো এখান থেকে লেখা যায় পি ভেক্টর এবং কিউ ভেক্টর যদি স্কেলার গুণফল পি এবং কিউ ভেক্টরের মানের সমান আসে তাহলে বলা যায় দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল। সো আমরা বলছি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান বের করার পর যদি দেখা হয় যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর, যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরকে গুণ করলে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট করার পর যদি দেখা যায় সেই ডট প্রোডাক্টের মানটা পি ভেক্টর আর কিউ ভেক্টরের মানের সমান এসেছে, তাহলে আমরা সেখান থেকে ডিসিশন নিব যেখানে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল ছিল। সো দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল ছিল। আবার যদি কেস নাম্বার 2 তে আলফা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ পি ভেক্টর যদি এই দিকে কাজ করে আর কিউ ভেক্টর যদি এই দিকে কাজ করে, সো পি ভেক্টর যদি এই দিকে কাজ করে কিউ ভেক্টর যদি এই দিকে কাজ করে, সো তাহলে এখানে আলফা ইকুয়ালস টু এস আসবে হচ্ছে 90 ডিগ্রি। সো আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো ভেক্টরটার মান কত আসে, তাহলে পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ইকুয়ালস টু পি কিউ কস 90 ডিগ্রি। বাট তোমরা সবাই জানো cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। সো তার জন্য 0 এর সাথে পি আর কিউ মাল্টিপ্লাই করলে অ্যান্সার আসবে হচ্ছে আমার 0।
সো এখান থেকে দেখো যদি দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর আর কিউ ভেক্টরের ডট গুণ করার পর যদি দেখা যায় আমরা ভেক্টরটার মান পেয়েছি 0, ভেক্টরটার বা ডট প্রোডাক্টের মান পেয়েছি 0, যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট করার পর আমাদের অ্যান্সার যদি আসে 0, তাহলে আমরা বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব। সো পি ভেক্টর আর কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট করার পর যদি দেখা যায় তার মানটা হয়েছে পি এবং কিউ এর গুণফলের সমান, তাহলে আমরা বলবো ভেক্টরদের সমান্তরাল। আর পি ভেক্টর আর কিউ ভেক্টরের ডট গুণ করার পর অ্যান্সার যদি পাই 0, তাহলে আমরা বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব। আর কেস 3 এর ক্ষেত্রে দেখো কি হয়। কেস 3 এর ক্ষেত্রে দেখো পি ভেক্টরটা এইদিকে কাজ করছে আর কিউ ভেক্টরটা ঠিক তার বিপরীত দিকে কাজ করছে। তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এবার 180 ডিগ্রি বা পায়ের সমান। তো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি বা পায়ের সমান। তাহলে এই ক্ষেত্রে যদি আমি পি ভেক্টর আর কিউ ভেক্টরের ডট গুণ করি, সো যারা আইডিয়া ক্লিয়ার হয় নাই তার জন্য আবার বলছি, এটা কিন্তু আমরা পি ভেক্টর আর কিউ ভেক্টর ডট গুণ করছি। আমরা কিন্তু পি ভেক্টর আর কিউ ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি নির্ণয় করছি না। লব্ধির ক্ষেত্রে যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হতো তাহলে আমরা পি মাইনাস কিউ করতাম। সো এটা যেহেতু আমরা রেজাল্টেন্ট বা লব্ধি বের করছি না, এখানে আমরা ডট প্রোডাক্টের মান বের করছি দুইটা ভেক্টরের। সেখানে পি কিউ কস 180, সো তোমরা সবাই জানো 180 ডিগ্রি মান হচ্ছে -1। সো এখান থেকে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে -p কিউব। সো আমরা যদি দুইটা ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট প্রোডাক্ট করার পর মানটা পাই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের গুণফলের নেগেটিভের সমান, তাহলে আমরা সেখান থেকে ডিসিশন নিতে পারি পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর বিপরীত দিকে ছিল। সো আমরা যদি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করার পর মান পাই পি এবং কিউ এর গুণফলের সমান, তাহলে আমরা বলবো তারা একই দিকে কাজ করে, তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণ করার পর মান পাই 0, তাহলে আমরা বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব। আর পি ভেক্টর এবং কিউ ভেক্টরের ডট গুণ করার পর যদি আমরা মান পাই -p কিউ বা দুইটা ভেক্টরের গুণফলের নেগেটিভ মানের সমান, তাহলে আমরা ডিসিশন নেব পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। সো এই তিনটা ছিল আমাদের স্পেশাল কেস। সো আমি পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে ডট গুণ সেটা অনেকভাবে প্রকাশ করা যায়। সো কতভাবে প্রকাশ করা যায় আমি তোমাদের দেখাই। সেটা আমরা মডুলাস অফ পি ভেক্টর, মডুলাস অফ কিউ ভেক্টর cos আলফা দ্বারা প্রকাশ করতে পারি। আবার পি কিউ cos আলফা দিয়ে প্রকাশ করা যায়। আবার কিউ ভেক্টর ডট পি ভেক্টরও লেখা যায়। আবার কিউপি cos আলফা লেখা যায়। সেটা অনেকভাবে লেখা যায়। সো পি ভেক্টর আর কিউ ভেক্টরের এই ডট গুণফলকে এই 4 ভাবে প্রকাশ করা যায়। সো পি ভেক্টর আর কিউ ভেক্টরের ডট গুণকে এই 4 ভাবে প্রকাশ করা যায়। সো দেখো এখানে জাস্ট এই মডুলাস অফ পি ভেক্টর দ্বারা পি ভেক্টরের মানকে বোঝানো হয়েছে, মডুলাস অফ কিউ ভেক্টর দ্বারা কিউ ভেক্টরের মানকে বোঝানো হয়েছে। সো বুঝতে পারছো যে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে মডুলাস দিয়ে যে প্রকাশ করা যায় কথা, আর শুধু পি কিউ লেখা সেম কথা। সেখানে পি কিউ cos আলফা লেখা যায়। আর এখানে দেখো জাস্ট লিখেছি, আমি এখানে লিখেছিলাম পি ভেক্টর আর কিউ ভেক্টর লিখেছিলাম, সেখানে লিখেছিলাম পি ভেক্টরটা আগে কিউ ভেক্টরটা পরে। আর এখানে জাস্ট কিউ ভেক্টরটা আগে লিখেছি, পি ভেক্টরটা পরে লিখেছি। আর এখানে যেমন লিখেছিলাম পি কিউ cos আলফা, এখানে লিখেছি কিউপি cos আলফা। সো এখানে কেন পি কিউ কে আমি উল্টা ভাবে কিউপি cos আলফা লিখলাম, আর পি ভেক্টর ডট কিউ ভেক্টর কে যেন কেন কিউ ভেক্টর ডট পি ভেক্টর লিখলাম, এটা আমরা কালকে অর্থাৎ ক্রস প্রোডাক্ট যখন পড়বো, তখন আলোচনা করা হবে। সো আপাতত এইটুকু জেনে রাখো যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে পি ভেক্টর ডট কিউ ভেক্টর যে কথা, কিউ ভেক্টর ডট পি ভেক্টর সেম কথা। সো ডট প্রোডাক্টের ক্ষেত্রে পি ভেক্টর আর পি ভেক্টর ডট কিউ ভেক্টর তোমাকে যে ভ্যালুটা দিবে, কিউ ভেক্টর ডট পি ভেক্টর তোমাকে সেম ভ্যালুই দিবে। সো ডট প্রোডাক্টের ক্ষেত্রে
পি কিউ কজ আলফা লেখা যে কথা, কিউ পি কজ আলফা লেখা সেম কথা। বাট আমরা যদি স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে বলতাম, স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর লেখা যেই কথা, আমি তোমাদের একটু লিখে যদি দেখাই তাহলে হচ্ছে, আমি যদি ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর যে কথা, কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর, এই দুইটা সেম কথা না। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা কখনোই সমান হবে না, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এটা কখনোই সমান হবে না, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। সো ক্রস প্রোডাক্ট সেই কারণে ক্রস। আমরা এখানে ক্রস প্রোডাক্ট পড়ি নাই, কি কারণে সমান হবে না সেটা আমরা কালকে আলোচনা করব। বাট এখন যেহেতু পি ভেক্টর ডট কিউ ভেক্টরকে আমরা কিউ ভেক্টর ডট পি ভেক্টর রূপে যেভাবে সমান লিখতে পারি, এখানে দেখো পি ভেক্টর ডট কিউ ভেক্টর যে কথা, কিউ ভেক্টর ডট পি ভেক্টর সেম কথা। বাট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর যে কথা, কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর সেম কথা নয়। সো কেন সেম কথা নয়, কি সমস্যা সেটা আমরা কালকে দেখবো। আপাতত আমরা জাস্ট এইটুকু দেখে রাখলাম। সো কালকে আমরা আবার এই লাইনে, কালকে যখন আমরা ক্রস প্রোডাক্ট পড়াবো তখন আমরা আবার এই লাইনে ফেরত আসবো। এই লাইনে ফিরে এসে আমরা এই সূত্রগুলোর সাথে এই সূত্রগুলোর কিছু তুলনা করব। তো কি কারণে আসলে ডিফারেন্স গুলো হয় সেটা আলোচনা করব। সো এর পরের টপিকটা হচ্ছে আমাদের এই রিলেটেড একটা টপিক, সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর রাশির স্কেলার গুণ। এর পরের টপিকটা হচ্ছে আমাদের একক ভেক্টর রাশির স্কেলার গুণ। সো একক ভেক্টর কি তোমরা সবাই জানো। তো এটা যদি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা যদি আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় যেখানে তিনটা অক্ষ রয়েছে, একটা হচ্ছে ও এক্স, একটা হচ্ছে ও ওয়াই এবং একটা হচ্ছে ও জেড, তাহলে আই ক্যাপ হচ্ছে আমার ও এক্স বরাবর একক ভেক্টর, আই ক্যাপ হচ্ছে আমাদের ও এক্স বরাবর একক ভেক্টর, জে ক্যাপ হচ্ছে আমাদের ও ওয়াই বরাবর একক ভেক্টর এবং জেড ক্যাপ হচ্ছে আমাদের ও জেড বরাবর একক ভেক্টর। এবার আমরা এই একক ভেক্টর রাশির স্কেলার গুণ দুইটা কেসের মাধ্যমে আলোচনা করব। একটা হচ্ছে আমাদের কেস 1 এবং একটা হচ্ছে আমাদের কেস 2। আরো বলছি, একক ভেক্টর রাশির স্কেলার গুণ আমরা এই স্কেলার গুণটা দুইটা কেসের মাধ্যমে আলোচনা করব। একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2। সো কেস 1 এর ক্ষেত্রে একটা একক ভেক্টরকে সেম একক ভেক্টর দ্বারাই ডট প্রোডাক্ট করা হবে। মনে রাখবে এটা কিন্তু একক ভেক্টর রাশির স্কেলার গুণ, এটা কিন্তু একক ভেক্টর রাশির স্কেলার গুণ। কালকে আমরা পড়বো একক ভেক্টর রাশির ভেক্টর গুণ, এটা হচ্ছে একক ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণ। সো এটা হচ্ছে একক ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণ। কালকে আমরা পড়বো একক ভেক্টর রাশির ভেক্টর বা ক্রস গুণ। সো আজকে আমরা পড়ছি একক ভেক্টর রাশির স্কেলার বা ডট গুণ। সো ফার্স্টে আমরা কেস 1 এ করব একই একক ভেক্টরকে ডট গুণ করব, আর কেস 2 তে আমরা দেখব একটা আই ক্যাপ এবং আরেকটা জে ক্যাপ, অর্থাৎ দুই ধরনের একক ভেক্টরের ডট গুণ দেখব। সো আমরা ফার্স্টে কেস 1 টা সলভ করি। দেখো কেস 1 এ দুইটা ভেক্টর দেওয়া আছে, একক ভেক্টর কিন্তু একটা ভেক্টর, সো এটা একক ভেক্টর, একক হিসাবে থাকে, সো তার জন্য একক ভেক্টর। সো একক ভেক্টর, দুইটা একক ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস আই ক্যাপ, আই ক্যাপ আর আই ক্যাপ ডট আই ক্যাপ, প্লাস না ভুল বলেছিলাম, এখানে ভেক্টরটা হচ্ছে গুণটা ডট প্রোডাক্ট করতে হবে আই ক্যাপ ডট আই ক্যাপ এর মধ্যে। সো আই ক্যাপ হচ্ছে এদিক বরাবর, আবার সেকেন্ড আই ক্যাপ সেটা হচ্ছে আমাদের এদিক বরাবর, অর্থাৎ এই দুইটা ভেক্টরের মধ্যে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটা কিন্তু বলে দেওয়া নাই, বাট আমরা বুঝতেই পারছি যে আই ক্যাপ এইদিকে কাজ করে, আবার এ আই ক্যাপও এইদিকে কাজ করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এবং কেস 2 এ দেখো আই ক্যাপ হচ্ছে এদিকে কাজ করে, এই যে আই ক্যাপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এদিকে কাজ করে, এবং এখানে যে ক্যাপটা দেখতে পাচ্ছ এই যে ক্যাপ সেটা হচ্ছে এই দিকে কাজ করছে। তো তোমরা সবাই জানো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ও এক্স, ও ওয়াই এবং ও জেড পরস্পর লম্ব, তাহলে বুঝতেই পারছো এখানকার আই ক্যাপ যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে এবং জে ক্যাপ যেহেতু ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তাই এখানে আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। সো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। সো ডট প্রোডাক্ট অনুসারে আমরা কি পাই, ডট প্রোডাক্ট অনুসারে আমরা প্রায় দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে আমাদের
এই দুইটা ভেক্টরের মান আর তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমান। সো আই ভেক্টরের মান যদি মডুলাস অফ আই হয়, এ আই ভেক্টরের মান যদি মডুলাস অফ আই হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 ডিগ্রি, এবং এখানে আই ভেক্টরের মান যদি মডুলাস অফ আই ভেক্টর হয় এবং জে ভেক্টরের মান যদি মডুলাস অফ জে ভেক্টর হয় এবং জে ভেক্টরের মান যদি মডুলাস অফ জে ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাই এখানে হবে হচ্ছে cos 90 ডিগ্রি। তাই এখানে হবে হচ্ছে cos 90 ডিগ্রি। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে প্রশ্ন করতে cos পারো। 90 ডিগ্রি কোথা থেকে আসছে? মানে এখানে যে হ্যাঁ cos 0 ডিগ্রি আসলো, cos 90 ডিগ্রি হ্যাঁ, cos 90 ডিগ্রি কোত্থেকে আসছে? cos 90 ডিগ্রি আসছে হচ্ছে যে ভেক্টরের এই প্রপার্টিজ থেকে, এই সংজ্ঞা অনুসারে। আমরা সবাই জানি দুইটা ভেক্টরের ডট গুণফল হলো দুইটা ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের cos এর সমান, তাই না? সেটা তো জানি, এটা জানি তো, তাই না? হ্যাঁ, এটা যদি জানি তাহলে তাহলে দেখো এটা লেখা যায়। সো তাদের মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, তাহলে এখানে লেখা যায় cos 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে লেখা যায় cos 90 ডিগ্রি। সো এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো কি তুমি আসলে? ভাই আমার কথা হলো বুঝলাম, কিন্তু মাঝখানে দাগটা দিলেন যে, সেটা হলো কথা, এই যে কোন অ্যারো চিহ্নের মতো কোন দেখতে? এই যে এই উপরে উপরে একটা, উপরের লাইনটার যে অ্যারো চিহ্ন মাঝখানে। এই যে এটা এটা জি ভাইয়া, জি ভাই। এটা কিছুই না, এটা কিছুই না, এটা জাস্ট বুঝাইছি যে এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই অ্যারো চিহ্ন দ্বারা বুঝাইছি এই দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এটা কিছুই না, এটা আসলে কিছু মিন করতেছে না, এটা কোনো কিছুই না। আচ্ছা, সো এই পর্যন্ত আশা করি সবাই সাথে আছো। সো আমার কি মডুলাস অফ আই ভেক্টরের মান দরকার, আবার মডুলাস অফ জে ভেক্টরের মান দরকার। বাট আমি যদি বলি আমার এ একটা ভেক্টর, আমি যদি বলি এ একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, আমি বললাম এ একটা ভেক্টর, যে ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, আর প্রশ্ন হচ্ছে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, তুমি নিঃসন্দেহে উত্তর দিবে মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস হচ্ছে রুট ওভার আই এর সহগ যেহেতু 1, তাই রুট ওভার 1 স্কয়ার মানে হচ্ছে 1। এইটা তোমরা সবাই বুঝতে পারলা কিনা? যে এখানে তো আই ভেক্টর জে ভেক্টর এগুলো তো একটা ভেক্টর রাশি, তাই না? এগুলো তো ভেক্টর রাশি, এখানে আই একটা ভেক্টর, এখানে আই একটা ভেক্টর, এখানে আই একটা ভেক্টর রাশি, এখানে জে একটা ভেক্টর রাশি। সো দুইটা ভেক্টরে আমি ডট গুণ বের করছি, এখানে আই ভেক্টর আর আই ভেক্টর ডট গুণ বের করছি, এখানে আই ভেক্টর আর জে ভেক্টরের ডট গুণ বের করছি। সো যেহেতু ডট গুণ করছি, সো আই যেহেতু একটা ভেক্টর, তাই আমি কি এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এভাবে প্রকাশ করতে পারি, এ ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ এভাবে প্রকাশ করতে পারি। So, আমি যদি তোমাকে প্রশ্ন করি এ ভেক্টরটার মান কত, তুমি অবশ্যই লিখবে এ ভেক্টরটার মান মডুলাস অফ এ ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার 1 স্কয়ার, কারণ আই এর কম্পোনেন্ট কত 1, সো 1 স্কয়ার ইকুয়ালস টু 1, এটা তো লিখবে নাকি? সো এর বাইরে আর কি কেউ অন্য কোনো মান বলতে চাও যে আই ভেক্টরের মান 1 না, এই আই ভেক্টরের মানটা 1 না, এমন কেউ আছো যে আই ভেক্টরের মান 1 না এটা বুঝতে সমস্যা আছে? So, এমন কেউ নাই যাই ভেক্টর মান 1 না এটা বুঝতে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, so সবাই না ভাই যদি এই আমার পর্যন্ত বুঝতে পারো, হ্যাঁ হ্যাঁ আই বলো বলো কি সমস্যা বলো। আই ভেক্টরের মান তো ভাইয়া 1 এর জায়গায় অন্য কিছু হইতে পারতো। হ্যাঁ, অন্য কিছু কি হইতে পারে সেটা বলতে হবে, অন্য অন্য কিছু জায়গায় কি হইতে পারে 2 3 সেটা 4 ক্লিয়ার করো 5 তোমার হ্যাঁ 2 3 4 5 তো হইতোই, যদি এরকম হইতো। দাঁড়াও দেখাই তোমাকে। ধরো আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, আমরা এ ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ লিখলাম, a ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ লিখতাম, তাহলে আমরা মডুলাস অফ a ভেক্টর ইকুয়ালস টু কি লিখতাম? রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো এটা আসলে সবাই বুঝো। So, আমি যদি a ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ লিখতাম, আর যদি বলতাম মডুলাস অফ a, হ্যাঁ নানু, সো আমি যদি a ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ লিখতাম, এমন যে আমি বলতাম মডুলাস অফ a ভেক্টর ইকুয়ালস টু কত, তাহলে মডুলাস অফ a ভেক্টর অবশ্যই রুট ওভার 4 স্কয়ার, এটাই লিখতে। আর এখানে যেহেতু দেওয়া আছে a ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ সেটা দেওয়া আছে, তাহলে মডুলাস অফ a ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার 1 স্কয়ার ইকুয়ালস টু 1। সো এটা এটা বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছো সেটা কিভাবে 1 হয়? মানে ভাই সহগটা, তাই না?
হ্যাঁ বুঝতে পারিনি, আবার বলো কি বললা। ভাইয়া মানে সহগ হবে তাই না? হ্যাঁ শুধু সহগের রুট ওভার স্কোয়ার। সো যে প্রশ্ন যে ফার্স্টে বুঝতে পারছিল না, ও কি বুঝতে পারছো যে কেন ওয়ান হয়েছে? ভাই সহগ ওইখানে কিছু নাই, এই জন্য 1 হয়েছে। হ্যাঁ এটাই তো। সব কিছু না থাকলে তো ওয়ান, ওখানে 1, তো জিরো হ্যাঁ নাই। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো আমি যখন এ ভেক্টর ইকুয়ালস টু যখন লিখলাম, এ ভেক্টর একটা ভেক্টর হচ্ছে আই ক্যাপ, সো এখানে অবশ্যই একটা ওয়ান আছে। সো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি এখন যেভাবে লিখলাম, বা বের করলাম আই ভেক্টরের মান যেভাবে ওয়ান বের করলাম, সো এভাবে আমি চাইলে জে ভেক্টরের মানও ওয়ান বের করতে পারি। সো আমি এখন যেভাবে এই আই ভেক্টরটার মান এই ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ ধরে আমি যেভাবে এর মান ওয়ান বের করলাম, এখানে জে ক্যাপ যদি একটা ভেক্টর হয়, তাহলে ওই ভেক্টর রাশি ধরো বি ভেক্টর ইকুয়ালস টু জে ক্যাপ, তাহলে ওখান থেকে মডুলাস অফ বি ভেক্টর যদি বের করো তাহলে তার মান অবশ্যই ওয়ান পাবে। তাহলে তো এখানে লেখা যায় ওয়ান ইন্টু এই আই ক্যাপের মান ওয়ান ইন্টু কস 90 ডিগ্রি কস 0 ডিগ্রি মান ওয়ান। আর এখানে দেখো লেখা যায় আই ক্যাপের মান হচ্ছে ওয়ান ইন্টু জে ক্যাপের মান হচ্ছে ওয়ান ইন্টু কস 90 মান হচ্ছে জিরো। সো এখন ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এটা লেখা যায় হচ্ছে ওয়ান এর সমান, আর ওয়ান ইন্টু জিরো এটা লেখা যায় জিরোর সমান। অর্থাৎ এর মানে কি, তুমি যদি আই এর সাথে আই এর ডট গুণ করো, বা তুমি যদি আই এর সাথে আই এর ডট গুণ করো, বা জে এর সাথে জে এর ডট গুণ করো, অথবা কে এর সাথে কে এর ডট গুণ করো, তাহলে তুমি সব ক্ষেত্রে দেখো অ্যান্সার পাবা ওয়ান। আবার যদি ধরো দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি আছে, এরকম দুইটা একক ভেক্টরের ডট গুণ করো, যেমন তুমি যদি আই আর জে পরস্পর 90 ডিগ্রি আছে, তুমি যদি আই আর জে এর ডট গুণ করো তাহলে অ্যান্সার পাবা জিরো। আবার সেম যদি তুমি জে আর কে যারা পরস্পর লম্বভাবে আছে, তুমি যদি তাদের ডট গুণ করো তাহলে অ্যান্সার পাবা জিরো। আবার যদি আই এবং কে এরা পরস্পর লম্বভাবে অবস্থিত, সো এদের যদি তুমি আই এবং কে এদের যদি তুমি ডট গুণ করো তাহলে অ্যান্সার পাবা জিরো। সো এই জিনিসটাকে এইভাবে লেখা যায়, আমি যদি আই এবং আই ডট গুণ করি, জে এবং জে ডট গুণ করি, আবার কে এবং কে ডট গুণ করি, তাহলে সবগুলোর ক্ষেত্রে অ্যান্সার পাওয়া যায় ওয়ান। সো তার জন্য আই এবং আই ডট গুণ সমান জে এবং জে ডট গুণ সমান কে এবং কে ডট গুণ ইকুয়ালস টু ওয়ান। আবার আমি যদি আই এর সাথে জে এর ডট প্রোডাক্ট করি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের জিরো। জে এর সাথে যদি কে ডট প্রোডাক্ট করি তাহলেও অ্যান্সার হচ্ছে জিরো। আবার আমি যদি কে এর সাথে আই এর ডট প্রোডাক্ট করি তাহলেও অ্যান্সার হচ্ছে আমাদের জিরো। তো এটা যেহেতু সকল ক্ষেত্রেই জিরো, তাই এটাকে এভাবে প্রকাশ করা যায় আই ভেক্টর ডট জে ক্যাপ সমান জে ক্যাপ ডট কে ক্যাপ সমান কে ক্যাপ ডট আই ক্যাপ সমান জিরো। সো আশা করি এই একক ভেক্টর রাশিগুলোর স্কেলার গুণ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো স্কেলার গুণের মাধ্যমেই এই একক ভেক্টরের স্কেলার গুণের মাধ্যমেই দুইটা ভেক্টরকে স্কেলার ভাবে গুণ করা যায়। আর বলছি এই একক ভেক্টর রাশির স্কেলার গুণ জানা থাকলেই দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণ করা যায়। তো কিভাবে দুইটা ভেক্টর রাশির হ্যাঁ স্কেলার একটু গুণ আগের করতে পৃষ্ঠা হয়, একটু দেন তো, কি- আগের পৃষ্ঠা একটু যান, আগে যেটা হ্যাঁ ওইটা এটাই তো। ওইটাই ভাইয়া লাস্টে যেটা মানে ওটার মেইন কাহিনী হচ্ছে যে যদি আলাদা ভেক্টর হয় তাহলে ওটা ডট গুণ হবে 0, আর যদি সেম ভেক্টর হয় তাহলে 1। ভাইয়া হ্যাঁ এটা শুধু একক ভেক্টরের ক্ষেত্রে, এটা আচ্ছা, শুধু একক একক ভেক্টরের ভেক্টরের ক্ষেত্রে। ক্ষেত্রে। যেমন আই ক্যাপ দুইটা একই একক ভেক্টর, সো এদের ডট গুণ ওয়ান। সো তুমি যদি এভাবে মনে রাখো তাহলে জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে। তো তুমি এভাবে মনে রাখো না যে আই ক্যাপ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান ওয়ান, সো তার জন্য এটা ওয়ান। জে ক্যাপ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সো জে ক্যাপ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তার জন্য এটা ডট প্রোডাক্টের মান হচ্ছে ওয়ান। সেভাবে মনে রাখবা। জে ক্যাপ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান জিরো, তার জন্য এটা মান জিরো। এভাবে মনে রাখো, কারণ একক ভেক্টর রাশি যেমন স্কেলার গুণ আছে, আবার একক ভেক্টর রাশির ক্রস গুণ আছে, অর্থাৎ ভেক্টর গুণ আছে। সো এখান থেকে দুইটা, আবার ওখান থেকে দুইটা। সো এখানে যেতে পাইছো ওয়ান, ওখানে ওটাতে পাবা জিরো। আবার এখানে যেতে পাইছো জিরো, এখানে আবার এটাতে পাবা ওয়ান। সো দুইটা উল্টা পাল্টা হইতে পারে, সো তার জন্য এইভাবে মনে রাখবা। সো এটা কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান ওয়ান, তার জন্য এটা ওয়ান। সো এখানে একই হইলে ওয়ান, আলাদা হইলে জিরো, আবার ওইখানে একই হইলে জিরো, আলাদা হইলে ওয়ান। সো এইভাবে মনে রাখলে কনফিউশন বাঁচতে পারে। তো তার জন্য তুমি এইভাবে মনে রাখবা, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন ছিল? আর কারো কোনো প্রশ্ন নাই? তো আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আমরা এই অ্যান্সারটা, এই ম্যাথটা করতে চাই। ম্যাথটা হচ্ছে এরকম, যদি a ভেক্টর ইকুয়ালস টু টুয়াইস i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, যদি a ভেক্টর ইকুয়ালস টু টুয়াইস i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হয়,
এবং বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ হয়, তবে a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কত? সো দুইটা ভেক্টরের ভেক্টর প্রকাশ দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কত। সো a ডট বি এটা বের করতে বলছে। সো আমরা সলিউশনটা করব। সলিউশন আমরা সবাই জানি a ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস হচ্ছে ab cos আলফা। সো দেখো, আমি এর মাধ্যমেও ডট প্রোডাক্ট বের করতে পারি, আবার এই অংশের মাধ্যমে ডট প্রোডাক্ট বের করতে পারি। বাট কখন আমরা এই অংশ ব্যবহার করব আর কখন এই অংশ ব্যবহার করব সেটা একটু বুঝতে হবে। এখানে দেখো এই ভেক্টরটা দেওয়া আছে মানে আমি চাইলে এই ভেক্টরের মানটাও বের করে নিতে পারি। এই ভেক্টরটা দেওয়া আছে মানে আমি এখান থেকে এই ভেক্টরের মানটা বের করে নিতে পারি। এখানে দেখো বি ভেক্টরটা দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে বি ভেক্টরের মানটাও বের করে নিতে পারি। কিন্তু দেখো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটা দেওয়া নাই, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোনটা দেওয়া নাই। আমি কিন্তু চাইলেই ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ ব্যবহার করে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণে আলফা মানটা বের করে নিতে পারি। আমি চাইলেই এ ভেক্টর আর বি ভেক্টরে ক্রস প্রোডাক্টের সাহায্যে এই আলফা মানটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি সেটা আমরা আরো পরে দেখব। এখন আমরা আর দুই ম্যাথ পরে আমরা দেখব কিভাবে এই আলফা মানটা বের করা যায়। বাট দেখো, আমি যদি এই অংশের সহায়তা নিতে চাই তাহলে আমার এর মানটা বের করতে হবে, বি এর মান বের করতে হবে, আবার আলফা মান বের করতে হবে, তারপরে সবগুলোর মান গুণ করতে হবে। সো এটা খুব লেন্দি প্রসেস। সো আমি যদি জাস্ট আমার কাছে দেখো, আর এই প্রসেস অর্থাৎ লেফট সাইড, আমি যদি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এইভাবে সলভ করতে চাই, তাহলে দেখো দুইটা ভেক্টর অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরে জাস্ট ডট গুণ করলেই আমি জাস্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো তার জন্য আমি যদি কখনো দুইটা ভেক্টরের ভেক্টর প্রকাশ দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট এই অংশ ব্যবহার করার মাধ্যমেই ডট প্রোডাক্টের মান বের করতে পারি। সো এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে টুয়াইস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, আর বি ভেক্টরটা দেওয়া হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। সো এ ভেক্টরটা দেওয়া হচ্ছে এটা, আর বি ভেক্টরটা দেওয়া হচ্ছে আমার এটা। সো প্রশ্ন হচ্ছে এফ ভেক্টর ডট বি ভেক্টর। সো এ ভেক্টর আর ডট বি ভেক্টর আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এইটাও ব্যবহার করতে পারি বা লেফট হ্যান্ড সাইডও ব্যবহার করতে পারি। বাট রাইট হ্যান্ড সাইড যদি বের করতে চাই তাহলে আমরা এই ভেক্টরের মান বের করতে হবে, বি ভেক্টরের মান বের করতে হবে, এবং ডট গুণের প্রপার্টিজ ব্যবহার করে আমার এখান থেকে আলফা মান বের করতে হবে। এবং এই সবগুলো মান বের করার পর সবগুলো গুণ করলে আমি এখান থেকে ডট প্রোডাক্টের মান পাবো। বাট ওইটা খুব লেন্দি প্রসেস, টাইম টেকিং প্রসিডিউর। আমরা টাইম টেকিং প্রসিডিউরে যাব না, আমরা এর সাথে সহজে প্রসিডিউরটা আছে দুইটা ভেক্টরের জাস্ট আমরা ডট গুণ করে দিলেই যেহেতু এই মানটা সহজে বের করা যায়, সো আমরা ওইটাই করব। সো এ ভেক্টর মান দেওয়া আছে টুয়াইস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এবং বি ভেক্টরের মানটা দেওয়া আছে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ। সো দেখো এ ভেক্টরের মানটা হচ্ছে আমার এইটা, ডট প্রোডাক্ট করতে হবে, আর এটা হচ্ছে বি ভেক্টরের মান। এবার আমরা একক ভেক্টর অনুসারে জানি যে আমি আই এর সাথে আই এর গুণ করি তাহলেই একটা অ্যান্সার পাওয়া যায়। সেটা ওই ক্ষেত্রে আই এর কম্পোনেন্ট 1 ছিল, সো এই সকল ক্ষেত্রে আই এর কম্পোনেন্ট 1 ছিল, সো তার জন্য আমি অ্যান্সার পেয়েছি 1। আবার দেখো, আমি যদি আই এর সাথে জে গুণ করি তাহলে অ্যান্সার কত আসবে আমার 0, সো অ্যান্সার আসবে হচ্ছে আমার 0। সো আমরা যেহেতু একটু ভেক্টর রাশির গুণ করছি, তাই এটা যেমন এই সংখ্যার সাথে এই সংখ্যার গুণ করতে হবে। আমি যেহেতু এটা ভেক্টর রাশির গুণ করছি, তাই এখানে যেমন এই সংখ্যার সাথে সংখ্যার গুণ করতে হবে, তেমনি এখানে যে একক ভেক্টর আছে এই একক ভেক্টরের সাথে এই একক ভেক্টরও গুণ করতে হবে। তো আমি যদি তোমাদের জিনিসটা দেখাতে চাই তাহলে গুণ করতে হবে এটার সাথে এই একক ভেক্টর গুণ করতে হয়, আর গুণ করতে হয় হচ্ছে সংখ্যার সাথে সংখ্যার গুণ করতে হয়। তো আমরা গুণটা চালাবো সংখ্যার সাথে সংখ্যার গুণ, একক ভেক্টরের সাথে একক ভেক্টরের গুণ। সো আমরা 2 এর সাথে 3 গুণ করব। তো যখন 2 এর সাথে 3 গুণ করলে অ্যান্সার হচ্ছে আমাদের 6। সো অ্যান্সার হচ্ছে আমাদের 6। আবার যদি আমি i এর সাথে i গুণ করি তাহলে তো তাহলে 1 দেখো, আসবে। হ্যাঁ তাহলে দেখো 1 আসে।
সো ধন্যবাদ, যে বলেছো 1, সো তাকে ধন্যবাদ। সো 1 তো আয়ের সাথে যদি আয়ের গুণ আসে so তাহলে অবশ্যই 1, সো 6 into 1। সো আমি যদি আবার এই সংখ্যাটার সাথে এই 4j কে গুণ করতে চাই, অর্থাৎ আমি যদি টুয়াইস i ক্যাপ এর সাথে আমি যদি এখানে টুয়াইস i ক্যাপ এর সাথে 4j কে গুণ করতে চাই, তাহলে দেখো কি আসে। সেখানে প্লাস আর প্লাসে এটা প্লাস ব্যবহার করব, এই 2 আর 4 আমি ব্যবহার করব 8। সো 2 আর 4 যদি গুণ করি তাহলে আমি পাবো 8। আবার এই i আর j যদি গুণ করি তাহলে কত পাবো বলতো? এই 0 i আর 0 j পাবো। দেখো, হ্যাঁ 0, সো 0 পাবো। সো আবার এই টুয়াইস i ক্যাপের সাথে আমি মাইনাস k কে গুণ করব। সো এখানে আছে -1, গুণ করলে পাওয়া যাবে 0, i ক্যাপ আর k ক্যাপ গুণ করলে পাওয়া যাবে 0। সিমিলারলি দেখো j ক্যাপের ক্ষেত্রে গুণটা চালিয়ে যাও, আমি যদি -3j ক্যাপের সাথে পজিটিভ 3i ক্যাপ গুণ করি তাহলে দেখো এই 3 আর -3 অ্যান্সার হচ্ছে আমাদের -9 j ক্যাপ এবং i ক্যাপের গুণফল কি? 0, তাই না? তো আমি করে যাচ্ছি, যদি কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে। আবার দেখো এই -3 আর এই +4 এর মধ্যবর্তী গুণফল হচ্ছে -12। সো -12 এই j ক্যাপ আর j ক্যাপের গুণফল হচ্ছে 1, সো 12 into 1। আবার এই -3j ক্যাপের সাথে আমি যদি -k ক্যাপ গুণ করি তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস একটা পজিটিভ 3 হয়, আর এই j ক্যাপ আর এই k ক্যাপ গুণ করলে একটা 0 পাওয়া যায়। সো তার জন্য 3 into 0। আবার আমি যদি পজিটিভ 4k ক্যাপের সাথে পজিটিভ 3i ক্যাপ গুণ করি, তো আমি যদি পজিটিভ 3k ক্যাপের সাথে পজিটিভ 3i ক্যাপ গুণ করি তাহলে 4 আর 3 এটা হচ্ছে আমাদের 12। k ক্যাপ এবং i ক্যাপের গুণফল হচ্ছে আমাদের 0। সো পজিটিভ 4k ক্যাপের সাথে যে পজিটিভ 4j ক্যাপ গুণ করি তাহলে এখান থেকে পাওয়া যায় অ্যান্সার 4 4 16। আর k ক্যাপ এবং j ক্যাপের মধ্যে গুণফল হচ্ছে 0। আর এখানে পজিটিভ 4 -1 এর গুণফল হচ্ছে -4, আর k ক্যাপ আর k ক্যাপের গুণফল হচ্ছে 1। সো দেখো এখান থেকে এটা চলে যাচ্ছে, 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 আর এটা চলে যাচ্ছে। সো অ্যান্সার আমার থাকছে কত? অ্যান্সার থাকছে হচ্ছে এই 6টা শুধু থাকছে এখান থেকে, এখান থেকে থাকছে আমার 6, এখান থেকে থাকছে হচ্ছে -12, আর এখান থেকে থাকছে হচ্ছে আমাদের -4। হ্যাঁ, কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারো। সো এই পর্যন্ত ছিল আমাদের। সো এটা যে আমি স্কেলারলি এটা যদি আমি এবার যোগ বিয়োগ করি তাহলে আমি অ্যান্সার পাবো হচ্ছে -10, -10, এবং -10টা হচ্ছে দুইটা ভেক্টর a ভেক্টর আর b ভেক্টরের ডট গুণ। সো -10টা হচ্ছে a ভেক্টর এবং b ভেক্টর ডট গুণ। দেখো আমি যে অ্যান্সার পাইছি -10, এই -10 এর সাথে কোনো i ক্যাপ নাই, -10 এর সাথে কোনো j ক্যাপ থাকলো না, -10 এর সাথে কোনো k ক্যাপ থাকলো না। এর মানে কি -10টা একটা স্কেলার কোয়ান্টিটি, -10টা একটা স্কেলার কোয়ান্টিটি বা একটা স্কেলার রাশি। তো তার জন্যই বলা হয়েছিল দুইটা ভেক্টরের ভেক্টর গুণফল করলে, তো তার জন্য এখানে দেখো বলেছিলাম যে দুইটা ভেক্টরের স্কেলার বা ডট গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায়। তো দুইটা ভেক্টরের স্কেলার বা ডট গুণন করলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। সেখানে দেখো স্কেলার রেখেছিলাম, এবং কিভাবে একটা স্কেলার কোয়ান্টিটি পাওয়া যায় সেটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা শর্টকাটে কিভাবে আলোচনা করব। তো আমরা কি এত লেন্থি প্রসেস করব, এই জিরো সহ কাউন্ট করব? কখনোই না। আমরা ডট প্রোডাক্ট করার সময় কখনোই জিরো সহ করব না। আমরা এই দেখো লাল কালিতে তোমার জন্য শর্টকাটে লিখে রাখছি। শর্টকাটে কেমনে করবে? শর্টকাট প্রসেসটা হচ্ছে আমাদের এই আই ক্যাপ এর সাথে আমরা আই ক্যাপে গুণ করব। সো এখানেও i এর আগে আছে 2, এখানে i এর আগে হচ্ছে আমাদের 3। সো 2 আর 3 এর গুণফল হচ্ছে 6। এখানে দেখো j এর সাথে হচ্ছে -3, আর এখানে j এর সাথে হচ্ছে +4। সো 4 আর -3 এর গুণফল হচ্ছে -12। এখানে দেখো k এর আগে হচ্ছে +4, আর এখানে k এর আগে হচ্ছে -1। সো 4 আর -1 এর গুণফল হচ্ছে -4।
সো এখান থেকে দেখো অ্যান্সার আসছে হচ্ছে আমাদের -10। সো আমরা করব কি দুইটা ভেক্টরে ভাই স্কেলার শর্টকাটটা প্রোডাক্টের আরেকবার একটু ক্ষেত্রে বলেন, শর্টকাটটা আরেকবার। ভাইয়া হ্যাঁ, তিনটাকে তিনটা শর্টকাট দ্বারা গুণ দিব? হ্যাঁ, তিনটাকে তিনটা দ্বারা বলতে দেখো আমরা সবগুলা দ্বারা গুণ দেই, বাট আসলে কাজ করে কারা? আসলে কাজ করে হচ্ছে এই আই কম্পোনেন্টকে আয়ের কম্পোনেন্ট দ্বারা গুণ করলেই হয়ে যায়, এই জের কম্পোনেন্টকে জের কম্পোনেন্ট দ্বারা গুণ করলেই হয়ে যায়, আর এই কে এর কম্পোনেন্টকে কে এর কম্পোনেন্ট দ্বারা গুণ করলেই অ্যান্সার হয়ে যায়। ও যেমন আচ্ছা, এখানে দেখো, ওখানে জিরো এখানে থাকে এই ছিল জন্য। টুয়াইস আই কে। হ্যাঁ, আর সবগুলোতে দেখো, আর এই আয়ের সাথে যখন যে গুণ করবে দেখুন বাকি সবগুলোতে দেখো 0 0 চলে আসে। সো তার জন্য ওখানে গুণ করা যে কথা না করা একই কথা। আমরা কখনোই এইভাবে করব না, বোর্ড পরীক্ষাতেও এইভাবে করব না, অবজেক্টিভের জন্য এইভাবে করব না, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এইভাবে করব না। আমরা জাস্ট এটা দেখালাম যে এটা কিভাবে আসে তার জন্য। আমরা সবসময় শর্টকাটটাই ব্যবহার করব, বুঝতে পারছো সবাই? এটা শর্টকাট না, এটাই হচ্ছে আসল, এটা হচ্ছে আসল নিয়ম, আর এটা হচ্ছে তার শর্টকাট। সো আমরা সবসময় শর্টকাট আলোচনা করব। তো 2 এর কম্পোনেন্ট ছিল 2, এই আই ক্যাপের কম্পোনেন্ট ছিল 2, আর এখানে আই ক্যাপের কম্পোনেন্ট 3। সো 3 আর 2 6। জের কম্পোনেন্ট ছিল -3, জের কম্পোনেন্ট ছিল 4। সো 4 মাল্টিপ্লাই -3 -12। আর সিমিলারলি কে এভাবে কাজ করে। সো অ্যান্সার হচ্ছে -10। এখান থেকে অ্যান্সার পাওয়া হচ্ছে -10, যেটা স্কেলার কোয়ান্টিটি। সো দুইটা ভেক্টরে স্কেলার প্রোডাক্ট কিভাবে করে এর পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত না বুঝতে ভাইয়া কারো সমস্যা সমস্যা নাই। আছে কিনা? আচ্ছা, এই বুঝতে যদি কারো সমস্যা না থাকে তাহলে পরের ম্যাথটাতে যাচ্ছি। সো পরের ম্যাথটা হচ্ছে আমাদের ভেক্টরের রিয়েল অ্যাপ্লিকেশন, ভেক্টরের ডট প্রোডাক্টের রিয়েল অ্যাপ্লিকেশন। তো যে প্রশ্ন একজন শুরুতে প্রশ্ন করছিল যে আমরা রেজাল্টেন্ট বের করি, তারও একটা কারণ আছে, আমরা কি কারণ রেজাল্টেন্ট বের করি, ডিরেকশন বের করি, তার একটা কারণ আছে। তো কি কারণে আমরা এগুলো বের করি তার একটা কারণ থাকে। তো আমরা ভেক্টরের স্কেলার গুণ কি কারণে পড়বো, সো স্কেলার গুণ পড়ার পিছনে কি কারণ, সেটা হচ্ছে এই কারণ যে স্কেলার গুণ পড়লে আমরা ভেক্টরের স্কেলার গুণ আর ক্রস গুণ, এই দুইটা গুণ করলে দুইটা ভেক্টর রাশির প্রপার্টিজ সম্পর্কে আমরা বুঝতে পারি, যে এই দুইটা ভেক্টর রাশি একে অপরের উপর লম্ব, এই দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ কত, এই প্রপার্টিজ গুলা ভেক্টরের ডট গুণ আর স্কেলার গুণ নিয়ে আলোচনা করা হয়। সো ধরো ভেক্টরদের লম্ব হইলে আমরা সবাই জানি যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে আমরা স্কেলার গুণ অনুসারে জানি, যদি এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে হবে হচ্ছে এ বি cos 90 ডিগ্রি equals to cos 90 ডিগ্রি মান যেহেতু 0, তাই এখান থেকে পাওয়া যাবে যদি দুইটা ভেক্টর লম্ব হয় তাহলে এ ভেক্টর বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের স্কেলার বা ডট গুণ ফল অবশ্যই 0 হবে। সো এটা আমরা স্পেশাল 3টা কেস আলোচনা করেছিলাম, তার তার সেকেন্ড কেস, যে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তাদের স্কেলার গুণফল 0 হয়। এখন দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে এখানে। তো এখানে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, প্রশ্নটা পড়ো সবাই, প্রশ্নটা পড়ো। প্রশ্ন হচ্ছে a ভেক্টর ইকুয়ালস টু থ্রাইস i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস a k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ মাইনাস a j ক্যাপ প্লাস a k ক্যাপ পরস্পর লম্ব হলে, অর্থাৎ দুইটা যে ভেক্টর, এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে a ভেক্টরের, তাহলে a এর মান কত? আর হচ্ছে a ভেক্টর ইকুয়ালস টু থ্রাইস i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস a k ক্যাপ এবং b ভেক্টর ইকুয়ালস টু দেওয়া আছে। সো পরস্পর লম্ব হলে a এর মান কত? এই a বলতে যে এই a এই এ এই এ এই এর বোঝানো হয়েছে, এই এ বলতে কিন্তু এ ভেক্টরের মান বোঝানো হয় নাই। আবার বলছি, এই এ বলতে এখানে যে এ গুলা আছে এই এ গুলা বোঝানো হয়েছে, এখানে কিন্তু এই এ বলতে এ ভেক্টরের মান বোঝানো হয় নাই। সো আশা করি এই আইডিয়াটুকু সকলে ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ডিউ 16-17 এর কোশ্চেন, এটা হচ্ছে ডিউ 16-17 এর কোশ্চেন। সো এই কোশ্চেনটা আমরা এবার সলভ করতে চাই। ধরো এ ভেক্টর আর বি ভেক্টরে আমরা ডট গুণ করব। সো এ ভেক্টর আর বি ভেক্টরে ডট গুণ করব। সেখানে তো এ ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে আমাদের থ্রাইস i ক্যাপ প্লাস j ক্যাপ, আর আরেকটা হচ্ছে আমাদের মাইনাস a k ক্যাপ। ডট প্রোডাক্ট করতে চাই আমরা 4i ক্যাপ মাইনাস a j ক্যাপ আর a k ক্যাপের সাথে। সো আমরা ডট গুণ করতে চাই। সো ডট গুণ যেহেতু করতে চাই, এই i এর সাথে আমার i এর ডট প্রোডাক্ট করতে হবে। সো 4 3, সো আমাদের 3 আর 4, তো 3 আর 4 আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের +12। এবার
এবার আমরা কি এই জে এর সাথে জে এর ডট প্রোডাক্ট করতে হবে। সো এখানে জে এর আগে ছিল হচ্ছে আমাদের 1, আর এখানে জে এর সাথে আছে হচ্ছে আমাদের মাইনাস এ। সো 1 আর মাইনাস এর গুণফল হচ্ছে মাইনাস এ। সো 1 আর মাইনাস এর গুণফল হচ্ছে মাইনাস এ। আবার দেখো এই এখন করতে হবে আমার এই কে এর সাথে কে এর ডট গুণ করতে হবে। So, আমি যে কে এর সাথে কে এর ডট গুণ করি তাহলে আমি অ্যান্সার পাবো হচ্ছে এখানে আছে হচ্ছে মাইনাস এ, আর এখানে আছে হচ্ছে আমাদের পজিটিভ এ। সো পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এ, আর এ এর গুণফল হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর কে এর গুণফল হচ্ছে 1, সেটা আমরা লিখবো না। সো এটা হচ্ছে আমরা পেলাম এ ভেক্টর আর বি ভেক্টরের স্কেলার গুণ। বাট দেখো এখানে কি বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব। সো লম্ব যেহেতু যদি হয়, এরা যদি পরস্পর লম্ব হয়, তাহলে স্কেলার প্রোডাক্টের মান কত? 0। সো স্কেলার প্রোডাক্টের মান 0। সো আমরা শর্তানুসারে লিখতে পাই, শর্তানুসারে দেখো কি লিখতে পারি, শর্তানুসারে এখান থেকে লিখতে পারি এরা যদি পরস্পর লম্ব হয় তাহলে দেখো এই স্কেলার প্রোডাক্টের মান 0, মানে স্কেলার প্রোডাক্টটাই তো এই যে এইটা, অর্থাৎ এই রাশিটার মান 0। আরো বলছি, যেহেতু এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর লম্ব এবং এখান থেকে আমাদের এ এর মান বের করতে হবে। সো দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে দেখো তাদের স্কেলার প্রোডাক্টের মান 0 হয়। এখানে যেহেতু আমরা স্কেলার প্রোডাক্টের মান এই রাশিটা পাইছি, তার মানে শর্ত অনুসারে এই 12 মাইনাস এ মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এখান থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের এই বাইনোমিয়াল ইকুয়েশন গুলো সলভ আমরা সবাই করতে পারি। এইভাবে বাইনোমিয়াল এক্সপেনশন গুলো কিভাবে সলভ করে আশা করি আমরা সবাই 9-10 শিখে আসছি। সেটা যদি আমি সলভ করি তাহলে আমি এর ভ্যালু পাবো হচ্ছে 3 আর -4। তো সবাই বাসায় সলভ করে দেখবা, এর ভ্যালু পাবো হচ্ছে 3 আর -4। মিডল টার্ম করছেন? হ্যাঁ, মিডল টার্ম। তো আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা সবাই বুঝতে পারলা কিনা, জি ভাই যে বুঝছি। এখান থেকে কিভাবে এর মানটা বের করলাম? হ্যাঁ। সো এই ম্যাথটা যদি কারো বুঝতে সমস্যা থাকে তাহলে ভাইয়া প্রশ্ন করতে পারো। এটা তো হ্যাঁ ডিউ ডিউ কোশ্চেন, মানে তো ভাইয়া কোনো শর্টকাট প্রসেস আছে এটা করার? হ্যাঁ, এটাই তো শর্টকাট। জাস্ট আই কম্পোনেন্ট গুণ করবে, এটার সাথে এটা কম্পোনেন্ট করবে, এটার সাথে এটা কম্পোনেন্ট গুণ করবে। ডিওতে এক একটা অবজেক্টিভ করতে 45 সেকেন্ডস টাইম পাবা, প্রত্যেকটা অবজেক্টিভ করতে 45 সেকেন্ডস টাইম পাবা। মানে এটা চাইতে শর্টকাট আর আমার জানা নাই। এখন তুমি দেখো কোনো জায়গায় এটা চাইতে শর্টকাট পাও কিনা। না, আমার বিশ্বাস তুমি এটা চাইতে আর কোনো শর্টকাট পাবা না। মানে এই লম্ব হইলে এটা চাইতে যে স্কেলার করতে এটা চাইতে কোনো শর্টকাট পাবা না। So, আর এটা করতে 45 সেকেন্ড সময় লাগার কথা না, এটা করতে 30 সেকেন্ডস টাইম এনাফ। ভাই ভাই এটা আমাদের মার্ক মনে হয় কত? না এর চাইতে কোনো শর্টকাট আছে। হ্যাঁ, বুঝলাম না কি প্রশ্ন ভাই করলাম। এটা মার্ক কত এটা ভাইয়া? হ্যাঁ, 1 নাম্বার 1। এটা ডিউ আগে করছে, ডিউ মিডল থেকে টার্ম করতেই তো আধা 6 ঘন্টা 7 লেগে যাবে। কোশ্চেন আসছিল। হ্যাঁ, না না, এটা জাস্ট তোমাদের বুঝাইতেছি, তার জন্য এটা এরকম। বা তোমরা যখন সলভ করবা তখন তোমরা তো এই শর্ত অনুসারে আর ফার্স্টে ডট প্রোডাক্ট এইভাবে করবে না, তোমরা সেখান থেকে মান বের করবা, 0 দিয়ে মান বের করে ফেলবা। সো এটা তো তোমার ওইভাবে করবা না। তো বুঝতে পারছো ভাই কিনা? মিডল টার্মটা বাস বাইর করতে টাইম লাগবে, এটাই ঝামেলা। মানে কোনটা মিডল হ্যাঁ, টার্ম? মিডল টার্ম বের করতে টাইম লাগবে, বাট হচ্ছে তোমাদের আর এভাবেই করতে হবে। মিডল টার্ম বের করার কোনো শর্টকাট নাই, মিডল টার্ম ওইভাবেই করতে হয়। সো তোমরা যেভাবে করছো ওইভাবে করতে হয়। বাট 9-10 যে প্র্যাকটিস করছে, এখন প্র্যাকটিস একটু বেশি হবে, যার ফলে হাত বেশি চালু হবে, মাথা দ্রুত কাজ করবে। এটাই তোমাদের একটা কথা বলতে চাই, আমাদের লাস্টে ম্যাথ, মানে এই চ্যাপ্টারের ম্যাথ করানোর কথা ছিল, যে লাস্টে আমরা একদিন শুধু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো তোমাদের কি ম্যাথ তখন করাইলে ভালো হয়, নাকি ধরো আমি যেমন একদিন লব্ধির থিওরি পড়াইলাম, ওই দিনই লব্ধির ম্যাথ করাইলাম, আবার আজকে ভেক্টরের স্কেলার প্রোডাক্ট পড়াইলাম, তো স্কেলার প্রোডাক্টের ম্যাথ গুলা করাইলাম, আবার কালকে যেমন ভেক্টরে আপেক্ষিক বেগ পড়াইছিলাম, তো তখন আমরা আপেক্ষিক বেগের কিছু ম্যাথ করছিলাম। সো থিওরি পড়ার সময়, যেমন আপেক্ষিক বেগের থিওরি পড়ার সময় যদি আপেক্ষিক বেগের ম্যাথ করি তাহলে সুবিধা হয়, নাকি আমরা আপেক্ষিক বেগের নাকি আমরা যখন থিওরি পড়বো তখন শুধু থিওরি পড়বো, কোনো ম্যাথ করবো না, একদম চ্যাপ্টার শেষে ম্যাথ করবো? তোমরা কোনটা চাও? কোনটা? ভাইয়া সাথে কিছু ম্যাথ পড়লে বুঝতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আমরাও সেটাই কথা, যে আমরা যখন থিওরি পড়লাম, যেমন আপেক্ষিক বেগের থিওরি পড়লাম, তো আপেক্ষিক বেগের থিওরি পড়ার সময় যদি একটা যেটা ম্যাথ করি তাহলে বুঝতে সুবিধা হয়। সো ওইটা আসলে লাস্টে নেওয়ার কথা ছিল। তো তার জন্য লাস্টের দিকে ম্যাথ কিন্তু অনেক কমে যাবে, যেমন কারণ মোস্ট অফ দা ম্যাথ কিন্তু থিওরির সাথে সাথেই হয়ে যায়।
তো থিওরির সাথে সাথে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করি, তো তার জন্য ক্লাস টাইম পিরিয়ড অনেক বেশি লাগে। সো লাস্টে আমরা যদিও ম্যাথ নিয়ে আলোচনা করব, কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, বাট যেমন নৌকা নদীর, আমি যদি জাস্ট তোমাদের নৌকা নদী ম্যাথ করার সময় জাস্ট ন্যূনতম সময় ন্যূনতম দূরত্ব যদি জাস্ট 3D পড়া দিতাম, যদি কোনো ম্যাথ না করতাম, তাহলে মনে হয় না তোমরা ভালোভাবে বুঝতে পারতা। কিন্তু ম্যাথ করলে কি হয়, 3D পাশাপাশি ম্যাথ করলে কি হয়, ওগুলা ভালোভাবে বুঝতে সুবিধা হয়। তো তার জন্য আমরা 3D সাথে ম্যাথ, হ্যাঁ না আর একটা ম্যাথ করতে চাই। কেন ক্লাস আছে কি এরপরে আর? আজকের ক্লাসটা এখানেই শেষ করে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর একটা ম্যাথ করতে চাইছিলাম, বাট সমস্যা নেই। ওকে।